রাগ কিছুটা প্রশমিত হতেই বাড়ির দোরগোড়ায় এসে থামল আরমান সাহেব। রাত এখন ভালোই বেড়েছে। সদর দরজা পেরোতেই হলরুমে সবাইকে বসে থাকতে দেখে স্থির হলেন তিনি। ভ্রু কুঁচকে এলো। সবাই হলরুমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে বসে আছে। আরহানবাবু পায়চারি করে বেরোচ্ছে চিন্তিত বদনে। তিনি একটু অগ্রসর হয়ে সামনে দাঁড়ালেন। ভাইকে দেখতে পেয়ে থেমে গেলেন আরহানবাবু। বাকি সবাই যার যার জায়গায় স্থির রইলেন। সাথী বেগম তাকিয়েও দেখলেন না স্বামীর পানে। আরমানবাবু উদ্বিগ্ন হয়ে শুধালো ভাইয়ের উদ্দেশ্যে, কিছু কি হয়েছে ভাইয়া? এভাবে সবাই এখানে বসে আছো কেন? মেয়েকে মারার সময় তেমন কিছু না বললেও এখন যেন ক্রোধ দ্বিগুণ আকারে ধারণ করলো আরমান সাহেবের। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, এই তোর বাড়ি ফেরার সময় হলো বুঝি? মেয়ে যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে তার কোনো খবর রাখিস? আরমানবাবুর মাথায় বোধহয় বাজ পড়ল। মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি? আর তাকে এই কথা কেউ একবারও বলবে না? মেয়েকে জীবনে প্রথমবার থাপ্পড় মেরে এমনিতেই চিন্তিত ছিল, মন খারাপ ছিল। আচ্ছা, তার মারের জন্যই কি মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল? তিনি আরেকটু উদ্বিগ্ন হয়ে শুধালো, অর্থি কোথায় গেছে ভাইয়া? কেউ গেছে তো ওকে আনতে, আমাকে জানাওনি কেন? জেনে কি করবি তুই? মেয়েটাকে মারার সময় তো মনে ছিল না কিছু। মেয়েটা কাউকে ভালোই তো বেসেছে। এতে তোদের সমস্যাটা কোথায় বলতো? বড় ভাইয়ের কড়া স্বরের ধমক খেয়ে একটু চুপ থাকলেন। পরবর্তীতে পুনরায় শান্ত স্বরে বলল, মেয়ে যদি ভুল কাউকে ভালোবাসে তাহলে তো তাকে থামানোর চেষ্টা করবই, তাই না ভাইয়া? তুমিও কি চাও মেয়ে এমন ঘরে যাক যেখানে তার অভাবের দিন করতে হয়? তুমি বিয়ে দিতে এমন জায়গায়? এমন প্রশ্ন শুনে দাঁত কটমট করে ভাইয়ের পানে তাকালেন আরহান সাহেব। একই কণ্ঠে আওড়ালো, যদি সাধারণ ঘরের কাউকে নিজের ছেলের বউ করে নিয়ে আসতে পারি তাহলে মেয়েকে অমন ঘরে বিয়ে দিতে রাজি। আর যদি মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, আর আমাদের তো কম নেই যে মেয়ে অভাবে থাকলে তাকে দেখতে পারবো না। অন্তত মেয়েকে বুঝিয়ে তো বলতে পারতিস। আমাকেও কিছু জানালি না, একজন মেরে বসলি। আর একজনের কথা শুনে মেয়েটা আমার বেরিয়ে গেল। মেয়ে আমার সহি সালামত বাড়ি না ফিরে তোদের দুটো কি আমি বাড়ি ছাড়া করব, মনে রাখিস। ভাইয়ের কথা একটু অবাক হলো। ভাইয়ের এত যুক্তিও মেনে নিতে চাইল না, এতটাও বুঝল না বউও কিছু বলেছে মেয়েকে। রাগ হলো। ভাইয়ের সামনে থেকে সরে বউয়ের সামনে দাঁড়িয়ে চটে গিয়ে বলে উঠল, বেয়াদব মহিলা, কি বলেছো আমার মেয়েকে? সাহস কি করে হলো তো মেয়েকে কিছু বলার? মেয়ের আমার কিছু হলে দেখো আমি কি করি। এমন কথা শুনে সাথী বেগমও চটে গেল। তিনিও বুঝে ছেড়ে দেওয়ার মানুষ, তেজ নিয়ে বলল, নিজে যখন মেয়েকে মেরেছিলে তার বেলায় কিছু না, তাই না? আর আমি একটু বকেছি বলেই দোষ? যার জন্য করি চুরি সেই বলে চোর, দুমুখো সাপ একটা। মেয়ে এখনও বাড়ি ফিরছে না আর এনারা ঝগড়া করছে। আরহানবাবু এত রেগে গেল যে বলার বাহিরে। ধমক দিয়ে ভাই আর ভাইয়ের বউকে চুপ করালো। হেরে গেছে এমন করে বলে উঠল, বড় ভাই হিসেবে ব্যর্থ আমি যে তোমাকে আজও শেখাতে পারলাম না স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়। আজও মানুষ হলে না তুমি। ভাইয়ের মুখে তুমি শুনলে বুঝলেন ভাই প্রচণ্ড রেগে গেছেন, সাথে নিজেকে অসহায় বোধ করছেন। আরমান সাহেব জানেন তিনি মেয়েকে যতটা ভালোবাসে তার থেকে বেশি তার ভাই ভালোবাসে। রায়ান ব্যতীত আর কোনো সন্তান নেই কি না? তিনি আর স্ত্রীর সাথে লড়লেন না, ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ও ঠিক কোথায় আছে জানো কিছু? আমি বরং ওকে খুঁজতে যাই। আরহান সাহেব ভাইকে বাধা দিয়ে বলল, দরকার নেই। রায়ান আর পিয়ার্স গিয়েছে, খুঁজেও পেয়েছে, একটু পরেই ফিরে আসছে। ভাইয়ের কথার পর আর বের হলেন না আরমান সাহেব। মেয়ের অপেক্ষায় বসে রইলেন বাড়ির সবাই। কিন্তু অনেকক্ষণই তো হলো পিয়ার্স ফোন করে জানিয়েছে যে তার বোনকে খুঁজে পেয়েছে, কিন্তু এখনও বাড়িতে আসছে না কেন? মেয়েটা আবার রেগে বাড়ি না ফেরার জন্য জিদ করছে না তো? সবার চিন্তা যেন আরও বৃদ্ধি পেল। কাজী অফিসে বসে আছে অর্থী আর তার 3 ভাই, সাথে আছে নির্ভার আর কাজী সাহেব। কাজী কাগজপত্র দেখছে আর ফাঁকে ফাঁকে চশমার আড়ালে ওদের দিকে তাকিয়ে দেখছে। হয়তো এত রাতে বিয়ে করতে আসার কারণ খুঁজছে। কাজীর এমন চাহনি বোধহয় রায়ানের খুব একটা পছন্দ হলো না। গম্ভীর স্বরে বলল, চাচা একটু দ্রুত করুন, রাত অনেক হয়েছে।
ভাইয়ের কথা শুনে নত হয়ে বসে থাকা অর্থী মাথা তুলে ভাইয়ের দিকে একবার তাকালো। পুনরায় মাথা নত করে মনে করলো কিছু মুহূর্তের পূর্বের কথা। ভালোবাসো আমার বোনকে? প্রশ্নটা কর্ণগোচর হতেই তড়িৎ মাথা তুলে তাকালো নির্ভার। অকস্মাৎ এমন প্রশ্নে ঘাবড়ে গেল, কি বলবে বুঝল না। ভাইয়ের প্রশ্ন শুনে পিয়ার্স আর অর্থীও তাকালো বড় ভাই আর নির্ভারের পানে। অর্থীর মনে উচ্চাটন শুরু হলো, কি জবাব দেয় নির্ভার তা জানার জন্য উদ্গ্রীব হলো মন। কিন্তু কিছু সময় পেরোনোর পরেও যখন নির্ভার কোনো উত্তর দিল না, তখন অর্থীর মনে অভিমান জন্ম নিল। সে বোধহয় সত্যিই ভুল আশা করে ফেলেছে। কিন্তু তার অভিমানকে ভেঙে দিতে হঠাৎ নির্ভার তার পানে তাকিয়েই বলে উঠল এক অবিশ্বাস্য বাক্য, ভালোবাসি। আমি অর্থীকে ভীষণ ভালোবাসি ভাইয়া। অর্থী যেন ভাবনার চাইতেও বেশি কিছু পেয়ে গেল। আনন্দে চোখে জল জমল। পুনরায় ঝরঝর করে কেঁদে উঠল মেয়েটা। পাশে দাঁড়ানো পিয়ার্স বোনকে আগলে নিল বুকে। রায়ান হয়তো বোনের কান্নার কারণ বুঝল। 2 পা হেঁটে গিয়ে বোনের মাথায় হাত রেখে শুধালো, ছেলেটাকে বিয়ে করতে চাস? অর্থী কান্নার মাঝেই মাথা নেড়ে সায় জানালো। পিয়ার্স হয়তো ভাইয়ের পরিকল্পনা কিছু বুঝল, তাই ব্যস্ত হয়ে বলল, না না ভাই, এমন করিস না। তোর বিয়েটাও খেতে পারিনি, এখন কি বোনের বিয়েটাও খেতে দিবি না? বোঝ ভাই। রায়ান মুখে কিছুই উচ্চারণ করলো না, শুধু ভাইয়ের বাণী কঠোর চাহনি দিল। এতেই পিয়ার্স থেমে মিনমিন করে বলল, ওকে ওয়েট, আর একজন সাক্ষীকে ফোন করে আসতে বলি। অর্থে কান্নার কারণে হয়তো ভাইদের কথা এত আমলে নিল না, আর নিলেও বুঝতে সক্ষম হলো না। রায়ান বোনের থেকে হেঁটে গিয়ে নির্ভারের সামনে দাঁড়ালো। চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, জানি এখনো বেকার তুমি, তবে তোমাকে যতটুকু চিনেছি তাতে আমার বোন ভালো থাকবে তোমার কাছে। বড় ভাই হিসেবে যদি আমার বোনকে তোমার হাতে তুলে দিতে চাই, তাহলে গ্রহণ করবে আমার বোনকে? নির্ভার যেন কানে ভুল শুনল এমন মনে হলো। সাধ্যের বাইরে চেয়ে বসা আকাঙ্ক্ষিত মেয়েটাকে বুঝি এত সহজে পেয়ে যাবে? ছেলেটা বাকরুদ্ধ হয়ে গেল, যেন কোনো ঘোরের ভিতরে আছে নির্ভার। শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সম্মতি পেয়ে রায়ান পুনরায় বলল, তাহলে চলো আমার সাথে। কোথায় যেতে হবে শুধালো না নির্ভার, শুধু সাথে চলল। ভাইয়ের ভরসা পেয়ে তখন অর্থের কান্না কিছুটা দমেছে। সেও বিনা বাক্যে ভাইদের সাথে গেল। কিছুক্ষণের মাঝে ভাইদের গাড়ি একটা কাজী অফিসের সামনে থামতে দেখে অর্থে নির্ভার দুজনেই অবাক হলো। হয়তো এতক্ষণে তারা বুঝতে সক্ষম হলো রায়ানের পরিকল্পনা। তবে কেউ কোনো কথা বলল না। যা হয় দেখা যাবে আজ। তারা কাজী অফিসে ঢুকে কিছুক্ষণ বসার পরেই সেখানে আয়ান ছুটে এলো। আর অর্থী আর নির্ভার পাশাপাশি 2টো চেয়ারে বসা। আয়ান দৌড়ে এসে বোনের উদ্দেশ্যে বলল, ওই পাগল মেয়ে, তুই বাড়ি থেকে চলে এসেছিস কেন? এত সাহস কবে থেকে হলো? ভাইদের বলার প্রয়োজন মনে করিসনি? প্রত্যেক ভাইয়ের থেকে একই ভাষণ শুনে বোধহয় অর্থী বিরক্ত হলো। তার কি তখন মাথা ঠিক ছিল? অভিমান আর বিরক্তির মিশেলে বলে উঠল, যখন আব্বু আমাকে মেরেছিল তখন তো তোমাদের একজনও দেখা পাইনি, আর এখন এসেছো আমাকে নিয়ে চিন্তা দেখাতে। বোনের অভিযোগ শুনে আয়ান আলতো হাসল। বোনকে মানানোর জন্য অনেক কথা বলল, কিন্তু পাশে বসা নির্ভার কথাটা শুনে যেন উদ্বিগ্ন হলো। মেয়েটা তার জন্য বাবার হাতে মার খেয়েছে বুঝি? এই মেয়েটা তার জন্য আর কি কি সহ্য করবে? অর্থের মার খাওয়ার কথা শুনে যেন তার বুকটাই কষ্টে ফেটে যাওয়ার উপক্রম হলো। শুকনো ঢোল কিনল। সবার আড়ালে মেয়েটার একটা হাত নিজের হাতের আজলায় নিয়ে নিল। অর্থিতা বুঝতেই সন্তর পরে নিজের হাতটা ছাড়িয়ে নিল। এই কাজে নির্ভার আরও দিশেহারা হলো। মেয়েটা নিশ্চয়ই তার উপরে অভিমান করে আছে। একবার বিয়েটা হোক, সে ঠিক নিজের বউয়ের অভিমান ভুলিয়ে দেবে। শুধু আর কিছু মুহূর্ত অপেক্ষা। এই বোন, কবুল বল। ভাইয়ের ডাক শুনে ধ্যানভঙ্গ হলো অর্থের। এতটাই ধ্যানমগ্ন হয়েছিল যে কাজী সাহেব কখন কবুল বলতে বলেছে শোনেইনি। কবুল শব্দটা শুনে অর্থের বুক দুরু দুরু করে কেঁপে উঠল। চোখ পুনরায় ঝাপসা হলো। অনিশ্চিত মন নিয়ে বেরিয়েছিল। কখনো ভাবেইনি ছেলেটাকে এইভাবে পেয়ে যাবে। কিন্তু নির্ভারের প্রতিও তার এক আকাশ সমান অভিমান জমেছে। যদি তাকে ভালোই বাসে, তাহলে তখন ফিরিয়ে দিতে কেন চেয়েছিল? তার চোখের জল দেখেও কি মন গলেনি পাষাণ পুরুষটার? অর্থের মানসিক অবস্থা হয়তো 3 ভাই বুঝতে সক্ষম হলো। 3জনই এগিয়ে এসে বোনকে ভরসা দিল।
ভাইদের আস্থা পেয়ে অভিমান আর ভাবনা একপাশে রেখে দিয়ে মিহি কণ্ঠে কবুল বলে দিল। শব্দ তিনটেকে নির্ভারের বুকে ঝড় তুলে দিল। হয়তো ছেলে হয়েও তার কেমন দুরু দুরু করে বুক কাঁপছে। তাকে কবুল বলতে বললেই সেও কাঁপা কাঁপা গলায় কবুল বলে দিল। স্বপ্নের পুরুষের মুখ দিয়ে কবুল শুনে অর্থের কপল পেয়ে এক ফোঁটা আনন্দ অশ্রু নির্গত হলো। তবে তা সন্তর্পণে মুছে নিল। হয়তো ভাইদের সামনে আর কাঁদতে চাইল না। দুটো মানুষই খুশি, তবে কেউ তা প্রকাশ করতে সক্ষম হলো না। একজন অভিমানে ডুবে থেকে খুশিটুকু আড়াল করে নিল, আর একজন যেন অস্থির হয়ে উঠল। সব কিছু তার কাছে স্বপ্নের মতো মনে হলো। কখনো কি ভেবেছিল মেয়েটাকে সে নিজের সঙ্গিনী রূপে পেয়ে যাবে? বিয়ে শেষ হতেই উঠে পড়ল সবাই, বেরিয়ে এলো বাইরে। রায়ান বোনকে শান্ত কণ্ঠে শুধালো, পছন্দের ছেলেকে পেয়ে গেছিস, এখন তো খুশি? তাহলে এখন বাড়ি যাবি তো? ভাইয়ের প্রশ্ন শুনে অর্থী মাথা নিচু করে নিয়ে নাবোধক সম্মতি জানালো। বোনের অসম্মতি পেয়ে রায়ান কারণ জানতে চেয়ে শুধালো, কেন যাবি না? তুই কি চাচার জন্য ভয় পাচ্ছিস? তাহলে বলবো তোর ভাই আছে, একটুও ভয় পাবি না, আমি সামলে নিবো চাচাকে। অর্থী এই পর্যায়ে মুখ তুলে বলে উঠল, আমি ও বাড়ি যেতে চাচ্ছি না এই জন্য নয় যে আব্বুকে ভয় পাচ্ছি। আমি ওই বাড়ি যাব না, কারণ আমি গেলে আব্বু আমার স্বামীকে ছোট করে কথা বলবে, যা তোমার বোন সইতে পারবে না ভাইয়া। প্রথমে রায়ানের মুখে অর্থীকে নিয়ে যাওয়ার কথা শুনে মন খারাপ লেগেছিল নির্ভরের। ভয় পেয়েছিল এই ভেবে যে মেয়েটাকে বিয়ের পরপরই বোধহয় দূর করতে হবে। কিন্তু অর্থীর নাবোধক সম্মতি দেখে খুশি হয়েছিল। এখন আবার তার প্রতি এত সম্মান আর শ্রদ্ধা দেখে মনটা অধিক খুশি হলো। এক চিলতে আড়ালে হাসলেও এই ভেবে যে মেয়েটা তার উপরে অভিমান করে আছে, কিন্তু স্বামীকে নিয়ে ভাবতে বাদ রাখছে না। অর্থী আর চোখে একবার নববিবাহিত স্বামীর পানে তাকিয়ে পুনরায় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমার চোখে যোগ্য স্বামী হলেও যেই দিন তোমাদের সবার চোখে ও যোগ্য হতে পারবে সেই দিন যাব ওই বাড়িতে, তার আগে নয় ভাইয়া। ছোট বোনের মুখে বড়দের মতো বুঝতার কথা শুনে কি বলবে বুঝল না রায়ান। শুধু বোনের মাথায় একটা হাত রেখে বলে উঠল, আমার ছোট বোন এত বড় কবে হয়ে গেল? আজ তারও বিয়ে হয়ে গেল, এখন ভাইয়ার থেকে দূরে যাওয়ার পায়ে তারা করছে। অর্থী ভাইকে জড়িয়ে ধরল, ফুপিয়ে উঠে বলে উঠল, আমি তোমাদের সবাইকে অনেক মিস করব ভাইয়া। রায়ান বোনকে আগলে নিয়ে শুধালো, মিস পরে করবি, আগে বল কোথায় যেতে চাস? শ্বশুর বাড়ি? অর্থী ভাইয়ের বুক থেকে মুখ তুলে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, তোমার বোন জামাইকে জিজ্ঞেস করো সে তার বউকে কোথায় রাখতে চায়। রায়ানের প্রশ্ন করার প্রয়োজন পড়ল না, নির্ভর নিজেই উত্তর দিল, আপাতত ওকে গ্রামে নিয়ে যেতে চাই ভাইয়া, আম্মুকেও তো সব জানাতে হবে। জবাব পেয়ে রায়ান আর কথা বাড়াতে চাইল না। বাকি দুই ভাইকে নিয়েই ছুটল বোনকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। শহরের ব্যস্ত সড়ক পেরিয়ে গ্রামের নীরব রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে ছুটে চলল দুটি গাড়ি। একটা গাড়িতে বসেছে নির্ভার আর রায়ান, অন্য গাড়িতে বাকি তিনজন। অর্থে জেদ দেখিয়ে নির্ভারের সাথে এক গাড়িতেও আসেনি। রায়ানের শরীর খারাপের আঁচ পেয়ে পিয়াস তাকে ড্রাইভ করতে দেয়নি, নিজেই বোন আর ভাইকে নিয়ে এসেছে। আসার আগে অর্থিরানা গাড়িটা ড্রাইভারকে কল করে নিয়ে যেতে বলেছিল রায়ান। মধ্যরাতে এসে ঠেকেছে এখন সময়, তারা প্রায় চলে এসেছে। কাল বৃষ্টি হওয়ার ফলে আজ আকাশ পরিষ্কার, ফলে জ্যোৎস্নায় ভরে আছে ধরণী। ফলস্বরূপ রাস্তা চলতে রায়ানদের একদম অসুবিধা হচ্ছে না। আরও কিছু মুহূর্ত পেরোতেই গাড়ি থামল নির্ভারদের বাড়ির আঙিনায়। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সবাই সম্মুখে তাকালো। রাত হলেও মোটামুটি বোঝা যাচ্ছে আশেপাশে ভালোই কয়েকটা ঘর আছে। এইখানে সবাই হয়তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হবে, তবে প্রায় ঘরগুলো ইট বালি সিমেন্টের তৈরি। তিন ভাইয়ের কাছে রূপকথার মতোই মনে হলো, যেন এক রাজকুমারী সামান্য প্রজাকে ভালোবেসে সব কিছু বলিদান দিয়ে ছুটে এসেছে সেই প্রজার কাছে। তবে তিন ভাই কেউ কোনো কথা বলল না। রায়ান নিজের বোনের হাতটা নিজের হাতের আঁচলায় নিয়ে দাঁড়ালো। নির্ভারের কি নিজের অসচ্ছলতা নিয়ে লজ্জা লাগলো সবার সামনে? বোধহয় না, তবে খারাপ লাগলো ঠিক এই ভেবে যে ওই মেয়েটাকে ভালো কিছু দেওয়ার ক্ষমতা এখনও তার হয়নি। সে ত্রস্ত পায়ে এগিয়ে গেল নিজেদের ঘরের দিকে। তাদের বাড়িটা কোনো বিল্ডিং নয়, কিন্তু সম্পূর্ণ ইটের তৈরি, বারান্দা সিস্টেম, উপরে টিন, তবে ভেতরে রুমের মতো করা দুটো। এছাড়া একটা কাঁচা
পাঁচালী ঘর আর খাবার ঘরও আছে। তাদের সংখ্যা হিসেবে হয়তো এই ঘরটাই অনেক বড়। আর এই ঘর জুড়ে শুধু তার মাই থাকে, কিন্তু আজ থেকে তার বউটাও এই ঘরের আধিপত্য বিস্তার করবে। নির্ভর কাঠের তৈরি দরজায় কপাট টোকা দিল। মাকে আস্তে ধীরে ডেকে উঠল, নয়তো দেখা যাবে রাতে সবাই শুনতে পেয়ে ঘাবড়ে যাবে। কিছু মুহূর্ত পরেই দরজা খুলে বেরিয়ে এলো নির্ভরের মা নিতু বেগম। এত রাতে দরজায় নিজের ছেলেকে দেখে ঘাবড়ে গেলেন তিনি। উদ্বিগ্ন হয়ে শুধালো, আব্বু কি হয়েছে? তুই এত রাতে ফিরেছিস কেন? নির্ভর মায়ের উৎকণ্ঠাতা বুঝল, তবে জবাব না দিয়ে দরজা থেকে হালকা সরে দাঁড়ালো। ফলে নিতু বেগম বাইরে দাঁড়ানো সবাইকে দেখতে পেল। আবছা আলোয় কাউকে ভালো চিনল না। রায়ান একটু এগিয়ে এসে দাঁড়াতেই চিনতে সক্ষম হলো। মেয়ের বিয়েতে গিয়েছিলেন তিনি, এই ছেলেটাকে এক পলক দেখেছিলেন, কিন্তু নতুন জামাই হঠাৎ এত রাতে তাদের বাড়িতে কেনই আসতে গেল? ওনার ভাবনার মাঝেই রায়ান আরও এগিয়ে এসে সালাম জানিয়ে বলে উঠল, আন্টি, আমি রায়ান নেওয়াজ, নিশাতের স্বামী, আর এই হলো আমার বোন। নিতু বেগম আলতো হেসে বলল, তোমাকে চিনি বাবা। কেমন আছো তোমরা সবাই? এত রাতে কি মনে করে এসেছো? আসো, সবাইকে নিয়ে ভেতরে বসো। আত্মীয় দেখে ব্যতিব্যস্ত হয়ে গেলেন নিতু বেগম। অর্থী নত মস্তকে নিচু কণ্ঠে সালাম জানালো। রায়ান নিতু বেগমকে ব্যতিব্যস্ত হতে বারণ করলো। জোরে একটা শ্বাস ফেলে বলে উঠল, নির্ভার বিয়ে করেছে আন্টি আমার বোনকে। নিতু বেগমের মুখ হা হয়ে গেল। গোল গোল চোখে একবার অর্থীকে আর একবার ছেলেকে দেখলেন। আশ্চর্য হওয়ার পাশাপাশি ছেলের প্রতি অভিমান জন্ম নিল। ছেলে ওনাকে না জানিয়েই এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলল, তার উপরে আবার এত বড় বাড়ির মেয়েকে। এই মেয়ে পারবে এই পরিবারে মানিয়ে নিতে? ওনার মুখটা আধারে ঢেকে গেল। ছেলের পানে আর একবারও তাকালেন না, নিচে বেরিয়ে যাদের ডেকে তুললেন। এত রাতে এসব শুনে সবাই যেন আশ্চর্য হতেও ভুলে গেল। অনেকে ফিসফিস করে অনেক কথা বললেও সেসব নিতু বেগম কানেই তুললেন না। সেই কবে থেকে একা থাকে, এমন কত কথা শুনেছেন তিনি, তবুও আপনজন তাই না ডেকে থাকতে পারেনি। সবাইকে সাথে নিয়ে এই রাতেই অর্থীকে বরণ করে ঘরে তুলল। অর্থী অনেক আতঙ্কিত হয়েছিল এই ভেবে যে নির্ভরের মা তাকে মেনে নেয় কিনা, কিন্তু বরণ করে নিতে দেখে সেই আতঙ্ক কিছুটা হলেও কাটল। কিন্তু তিনি কেমন গম্ভীর হয়ে আছে, তাকে কি মেনে নেয়নি ভেবে ভয় আবার যেন বাড়ল অর্থীর। সব কিছু শেষ হতেই রায়ান বাড়ি ফেরার প্রস্তুতি নিল। নিতু বেগম অনেক বললেও থাকতে রাজি হলো না। ভাইয়েরা চলে যাবে দেখে অর্থীর মন খারাপ হলো। ভাইদের জড়িয়ে ধরে কাঁদলো অনেকক্ষণ। আর কবে এই মানুষগুলোকে দেখতে পাবে তা কে জানে। 3 ভাই বোনকে সান্ত্বনা দিল, কতগুলো নির্দেশ দিল। অর্থী শুধু শুনল, কান্নার দমকে কোনো কথাই বলতে পারল না। রায়ান বোনকে ছেড়ে আগে নিতু বেগমের সামনে দাঁড়িয়ে নম্র স্বরে বলে উঠল, আমার বোন অনেক ছোট, কোনো ভুল করলে মেয়ে মনে করে বুঝিয়ে শিখিয়ে দিয়েন আন্টি। আর কখনো যদি অন্যায় করে তাহলে রাগ না করে আমাকে জানাবেন, দয়া করে আমার বোনটাকে বকবেন না। নিতু বেগম লজ্জিত বোধ করলেন, আশ্বাস দিয়ে উঠল, চিন্তা করবে না বাবা, ভালো থাকবে মেয়েটা এখানে। আমার তো আরও লজ্জা লাগছে এই ভেবে যে তোমার বোনটাকে এই কুঁড়ের ঘরে কিভাবে রাখবো। আমার ছেলেটা যে এখনো বেকার বাবা। নিতু বেগমকে আর বলতে না দিয়ে রায়ান বলে উঠল, আমার বোন অনেক শান্ত, অল্পতেই খুশি, দেখবেন ঠিক বানিয়ে নেবে। শুধু আপনি নিজের হাতে ওকে গড়ে নিয়েন। আজ আসছি আন্টি। বলেই বাইরে বেরিয়ে এলো। সাথে নির্ভারও এলো। সবাই গাড়িতে উঠে পড়লেও রায়ান দাঁড়িয়ে নির্ভারের দিকে তাকালো, শুধু কয়েকটা কথাই উচ্চারণ করলো, আমার বোনের চোখে যদি কখনো তোমার কারণে এক ফোঁটা অশ্রু ঝরতে দেখেছি তাহলে কিন্তু ভুলে যাব তুমি আমার বোন জামাই বা আমার বউয়ের ভাই। মাথায় রেখো, আমার বোনকে ভালো রেখো আর নিজেও ভালো থেকো। রায়ানের হুমকি শুনে বোধহয় ভয়ই পেল নির্ভার। এই তো তার মায়ের সাথে নম্র স্বরে কথা বলছিল, আর তার সাথে এমন স্বর শুনলে তো মানুষ এমনিতেই ভয় পাবে। তার বোনটা কিভাবে থাকে কে জানে। নির্ভারের ভাবনার মাঝেই রায়ান গাড়িতে চড়ে বসল। নির্ভারকে কিছু বলার সুযোগই দিল না। চোখের পলকে গাড়ি দুটো ছুটে বেরিয়ে গেল। নির্ভার জোরে দুটো শ্বাস ফেলে নিজের নববিবাহিত বধূর কাছে ছুটে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আশপাশটা ভালোই দেখা যাচ্ছে। প্রকৃতি জুড়ে স্নিগ্ধ বাতাস বইছে, পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে। মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো পরিবেশ। কিন্তু এই সব কিছু যেন রায়ানের উপরে কোনো প্রভাব ফেলতে সক্ষম হলো না।
শরীরে জ্বর ছিল, সাথে সারা রাত ব্যাপী ছোটাছুটি করা। নির্ঘুম রাত জাগার কারণে শরীর যেন এখন ভেঙে পড়তে চাইছে, কিন্তু এত ক্লান্তিও যেন রায়ানকে দমাতে পারল না। পিয়ার্সকে বলার পরেও নেওয়াজ বাড়িতে আসলো না। পিয়ার্স যাওয়ার পর রায়ান আর আয়ান দুই ভাই একসাথেই বাড়ি ফিরল, একসাথেই প্রবেশ করলো বাড়িতে। প্রতিটি সদস্য এখন হলরুমে পড়ে আছে, কেউ বসে ঝিমোচ্ছে, তো কারো চোখ ঘুমের কারণে লাল হয়ে আছে। রায়ানকে দেখতে পেয়েই আরহান সাহেব ব্যতিব্যস্ত কণ্ঠে শুধালো, অর্থি, আম্মু কই? আর এতক্ষণ তোমরা কোথায় ছিলে? এত দেরি হলো কেন? আরহান সাহেবের স্বর শুনেই সবাই নড়ে চড়ে চোখ মেলে তাকালো। নিশাত চোখ মেলে রায়ানকে একা দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে সদর দরজার কাছে গিয়ে খুঁজে দেখল, কিন্তু কোথাও অর্থের দেখা পেল না। অবাক হলো বটে। স্বামীর উদ্দেশ্যে কিছু শুধাবে তার পূর্বেই আরমান সাহেব শুধিয়ে উঠল, কি হলো রায়ান? ভাইয়ার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? অর্থি কোথায়? বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে রেখে এসেছি। সবাইকে স্তব্ধ করার জন্য রায়ানের শান্ত স্বরের বাক্যটাই যথেষ্ট ছিল। নিশাত দুই হাতে মুখ চেপে ধরল। সবাই বড় বড় চোখ করে তাকালো রায়ান আর আয়ানের পানে। আরমান সাহেব ক্রোধান্বিত হয়ে বলল, মজা করছো তুমি? এটা তুমি কি করে করতে পারো? মা বাবা বড়দের কারো অনুমতিবিহীন এমন সিদ্ধান্ত তুমি কি করে নিতে পারলে রায়ান? চাচার রাগ দেখে রায়ানও ক্লান্ত শরীরে রাগ ফুটিয়ে জবাব দিল, প্রয়োজন মনে করিনি তোমাদের মতামত নেওয়ার। ধরে নাও এটাই তোমার শাস্তি আমার বোনকে মানার জন্য আর ওর মতামতকে গুরুত্ব না দেওয়ার জন্য। ভাইপোর রাগ দেখে তাকে আর কিছু বলার সাহস পেল না আরমান সাহেব। নয়তো দেখা যাবে এই ছেলে আরও দ্বিগুণ রেগে ফায়ার হয়ে গেল। কিন্তু নিজের ছেলের পানে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি তো সাথে ছিলে, তুমি একবার মা বাবাকে জানানোর প্রয়োজন মনে করনি? অসভ্য ছেলে, বোনকে অমন একটা ছেলের সাথে বিয়ে দিতে বাধ্য না তোমার? আয়ানের বোধ হয় ক্লান্ত শরীরে বাবার এত রাগ দেখতে ইচ্ছে হলো না। উপরের দিকে যেতে যেতে ভাবলেশীনভাবে বলে উঠল, তুমি যেমন তোমার বড় ভাইয়ের সিদ্ধান্তে হাসি মুখে মেনে নাও, তেমনই আমিও নিয়েছি। আর আমার মনে হয়নি ভাইয়া ভুল কিছু করেছে বলে। তোমরাও মেনে নাও, এটাই ভালো হবে। বলেই চলে গেল। রায়ান নিজের বাবার সামনে দাঁড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি আব্বু, আমার যা সঠিক মনে হয়েছে তাই করেছি। তবে বড় ভাই হিসেবে আমারও অধিকার আছে আমার বোনের প্রতি। আরহান সাহেবের মতিগতি ঠিক একটা ঠাউর করা গেল না, তবে শান্ত কণ্ঠেই বলে উঠল, বোনের বিয়ে দিয়েছো, ভালো করেছো। তা বোনকে বাড়িতে ফিরিয়ে আনোনি কেন? মজা করলো কিনা বোঝা গেল না, তবে ভাবলেশীন শান্ত স্বরে বলল, আমার বোন তো রাগ জেদ শিরায় শিরায় আছে, আসবে না তোমার মেয়ে এই বাড়িতে। ছেলের কথার টন শুনে বোধহয় আরহান বাবুর হাসি পেল, কিন্তু আরমান বাবু রেগে বলে উঠল, থাকতে দাও ওকে ওখানেই। দুদিন পর যখন অভাবে পড়বে তখন সব রাগ জেদ পালিয়ে যাবে। তখন বুঝবে বাবা তার খারাপ চায়নি, বেকার ছেলেকে বিয়ে করার হার টের পাবে তখন। চাচার কথা বোধহয় পছন্দ হলো না, তাই পুনরায় গলার স্বর শক্ত করে আওড়ালো রায়ান, তার ভাই এতটা অক্ষম নয় যে নিজের বোনকে দেখে রাখতে পারবে না। প্রয়োজনে নিজের সব দিয়ে দেব বোনকে, তবু আমার বোনকে ভালো রাখবো। আর আমার মনে হয় না আমার দেখার প্রয়োজন পড়বে বলে। ওই ছেলেটা আমার বোনকে ঠিক ভালো রাখবে, মিলিয়ে নিও। থেমে দরজার কাছে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা বউয়ের পানে তাকিয়ে নির্দেশ দিল, উপরে আসো। কিন্তু নিশাতের কোনো নড়চড় দেখা গেল না। হয়তো ভাই আর ননদের কথা ভেবে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। রায়ান এগিয়ে গিয়ে বউয়ের একটা হাত আঁকড়ে নিয়ে শব্দহীন উপরে উঠে গেল। বাকিরাও সবাই হতাশ শ্বাস ফেলে যার যার রুমের দিকে অগ্রসর হলো। এখন তো বসে থেকে লাভ নেই, সবারই একটু পরে কাজে ফিরতে হবে। তার আগে একটু না হয় বিশ্রাম নিয়ে নিক। রায়ান রুমে এসে বউয়ের হাত ছেড়ে দিয়ে পুনরায় নির্দেশ দিল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। নিশাত সেখানেই স্থির দাঁড়িয়ে রইল। কিছু সময় পর রায়ান গোসল শেষ করে বের হতেই নিশাত উদ্বিগ্ন স্বরে বলল, আপনি এত সকালে গোসল করেছেন কেন? জ্বর কমেছে আপনার? রায়ান জবাব দিল না। মাথা মুছে তোয়ালেটা নিশাতের হাতে ধরিয়ে দিল। নিশাত বুঝতে পেরে তা ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। রায়ান ডেকে উঠল, বিছানায় আসো। নিশাত যেতে চাইল না। তা বুঝতে পেরে রায়ান ধমক দিয়ে উঠল, কথা কানে যায় না স্টুপিড? যা বলছি করো, রাগ বাড়াবে না আমার। ধমক খেয়ে নিশাতের অভিমান হলো। এমনিতেই তাকে না জানিয়ে তার ভাইয়ের বিয়েটা দিয়ে আসলো, এখন আবার ধমকাধমকি করছে।
কিন্তু স্বামীর মনের আর শরীরের অবস্থা বুঝতে পেরে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার উপরে উঠে বসতেই রায়ান হঠাৎ নিশাতের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নিশাত একটু নড়ে চড়ে উঠল, কিন্তু বাধা দিল না, শুধু নিচু কণ্ঠে শুধালো, আপনি এমন করেছেন কেন? কাউকে না জানিয়ে আপুর বিয়ে কেন দিলেন? ভাইয়াকে যদি কেউ মেনে না নেয়? বউয়ের কথা শান্ত হয়ে শুনলেও প্রত্যুত্তর করল না। চোখ বুজে আবদারের সুরে বলল, মাথা ব্যথা করছে চড়ুই পাখি, মাথাটা টিপে দাও, ক্লান্ত লাগছে বড্ড, আমি ঘুমাবো। রায়ান ক্লান্ত শুনে আর কথা বাড়ালো না নিশাত। নির্বিঘ্নে স্বামীর মাথায় হাত রাখল। পরক্ষণে তার স্থান পরিবর্তন করে চুলের মাঝে হাত বুলিয়ে চলল। নিজের হাতের পানে তাকিয়ে রইল। কেমন যেন আজ বউ বউ ফিল পাচ্ছে, যেন এতদিনে এই প্রথম স্ত্রীর মতন কোনো কাজ করছে সে। ভেবে মুখের কোণে এক টুকরো খুশির ঝিলিক দেখা দিল নিশাতের। বেলা গড়িয়েছে ভালোই। পিটপিট করে চোখ মেলে তাকালো রায়ান। সরাসরি ঘড়ির দিকে চোখ দিল। সময় 8টা পেরিয়েছে, আরও অনেক পূর্বে। হিসেব মতো সে প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছে। বউয়ের নরম হাতের স্পর্শ পেয়ে কখন গভীর ঘুমে তলিয়েছিল বুঝতে পারেনি। যেন ওই নরম আবেশিত ছোঁয়া পেয়ে রাতের সমস্ত ক্লান্তি আর শরীর খারাপ এক লহমায় শেষ হয়ে গিয়েছিল। বউয়ের কোলেই তো ঘুমিয়েছিল, তাহলে বউ কোথায় গেল? মাথা উঁচিয়ে সামনে তাকাতেই চোখ থমকে গেল রায়ানের। সে এখনও বউয়ের কোলের উপরেই শুয়ে আছে, আর বউটা সেইভাবে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। হয়তো রাতে না ঘুমানোর ফল। সেই বা এত গভীর ঘুমে কিভাবে মগ্ন হলো যে বউ এইভাবে ঘুমিয়ে আছে তা বুঝতেই পারেনি। সবই বোধহয় বউয়ের নরম হাতের স্পর্শের কামাল ভেবে আগে উঠে পড়ল। তারপর নিশাতকে ধরে বিছানায় শুয়ে দিল। কতক্ষণ নিশাতের বন্ধ মুখ পানে তাকিয়ে রইল। মুখের উপরে পড়ে থাকা একগুচ্ছ চুল আলতো হাতের স্পর্শে সরিয়ে দিল। মুখটা নিচু করে নিশাতের কপালের মধ্যে ওষ্ঠ ছোঁয়ালো। কতক্ষণ তার স্বামী হলো তা বোধহয় রায়ান নিজেও জানে না। কতক্ষণ তা স্থায়ী হলো তা বোধহয় রায়ান নিজেও জানে না। হয়তো তার সেবা করার জন্য আর এত সুন্দর ঘুম উপহার দেওয়ার জন্য নিজেও বউকে তোফা দিল। কিন্তু তা বউয়ের আড়ালে। পরক্ষণে বউকে ছেড়ে ওয়াশরুমের দিকে আগালো। গোসল করে ঘুমিয়েছিল বিধায় শুধু ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। সরাসরি নিচে এসে মায়ের থেকে কফি বানিয়ে নিয়ে পুনরায় রুমে এলো। একটা চেয়ার টেনে বউয়ের কাছাকাছি বসে তার পানে তাকিয়ে থেকেই কফি শেষ করলো। উঠে গিয়ে অন্য পোশাক পরে এলো। পুনরায় চেয়ারটিতে বসে শান্ত স্বরে ডেকে উঠল, নিশাত ওঠো, অনেক বেলা হয়েছে, ওঠো চড়ুই পাখি। স্বামীর ডাক কানে পৌঁছাতেই নিশাত চোখ মেলে তাকালো। নিজের মুখের এত কাছাকাছি মুখ দেখে বিভ্রান্ত হলো। সে কি স্বপ্ন দেখছে না সত্যি? স্বামীর গরম নিঃশ্বাসের আঁচ পেয়ে বুঝলো এটা বাস্তব। আনুমনে হাত বাড়িয়ে স্বামীর কপালে ছোঁয়ালো। হয়তো বুঝতে চাইলো স্বামীর জ্বর আছে কিনা। জ্বর নেই বুঝতে পেরে হাত সরালো। এমন কাজে বোধহয় রায়ানের ভালো লাগলো। ঠোঁটের কোণে তার কিঞ্চিত হাসিরও দেখা দিল। তবে তা ঘুমে আচ্ছন্ন মেয়েটা বুঝতে সক্ষম হলো না। রায়ান পুনরায় বলল, উঠে পড়ো এখন, এত বেলা হলো, ক্ষুধা পাইনি তোমার, খাবে না? স্বামীর মুখে খাওয়ার কথা শুনতেই যেন ক্ষুধা অনুভব করলো নিশাত। সেই কাল কোন বেলায় খেয়েছিল কটা। নিশাত বাচ্চাদের মতো মুখ লোটকে বলে উঠল, খিদে তো পেয়েছে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। রায়ান তাড়া দিয়ে বলল, আগে ওঠো, খাবার খাও, তারপর আবার ঘুমিও, না খেলে খারাপ লাগবে তো। নিশাত আর সেই কথার জবাব না দিয়ে নিজে শুধালো, আপনি কোথায় যাচ্ছেন? বউকে ঘুমের তাড়নায় ভুলতে বসেছে যে তার স্বামীর হাসপাতালে যাওয়া প্রয়োজন। শান্ত কণ্ঠে শুধালো, হসপিটালে যেতে হবে না বুঝি আমাকে? নিশাত কেমন করে বলে উঠল, আজ না গেলে হয় না? কেন, স্বামীর সাথে সময় কাটাতে যাচ্ছেন বুঝি মিসেস? অকস্মাৎ এমন প্রশ্নে একটু লজ্জা পেল নিশাত। তবে তা বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবেই বলল, আপনার তো শরীর খারাপ, তাই বলছিলাম। কেন, স্বামীকে স্পর্শ করার পরও বুঝতে পারেনি তার এখন আর জ্বর নেই? বউকে একটু সময় কাছে পেতে এই জ্বর তাকে ছেড়ে পালিয়েছে। নিশাতের লজ্জার পরিমাণ বাড়ল। লোকটা সাধারণ কথাও মাঝে মাঝে এমনভাবে বলে যে লজ্জা না পেয়ে উপায়ই থাকে না। রায়ান বলেই উঠে দাঁড়ালো। পুনরায় বলল, যদি বউ চাইতো আমার সাথে একান্ত মুহূর্ত কাটাতে, তাহলে বন্ধ দেওয়ার কথা ভেবে দেখতাম। এখন ওঠো আর ফ্রেশ হয়ে এসো, তারপর খেতে যাবে। কথা শেষ করে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস হাতে নিয়ে রুম থেকে বের হতে হতে বলে গেল, আসছি।
নিশাদ স্বামীর যাওয়া দেখল। আবার যদি জ্বর আসে ভেবে চিন্তিত হলো। স্বরে উদ্বেগ মিশিয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, সাবধানে থাকবেন ডাক্তারবাবু। ধরণীতে আর একটা রজনীর দেখা মিলল। অর্ধরাত আর পুরো একটা দিন কাটিয়েছে শ্বশুরবাড়িতে অর্থী। কাল ভাইয়েরা যাওয়ার পর শাশুড়ি মা তাকে ফ্রেশ করিয়ে এনে নিজের হাতে খাইয়ে দিয়েছিল। হয়তো ওই বিধ্বস্ত মুখখানা দেখে বুঝেছিল মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে, হয়তো খায়নি। তারপরে তাকে একটা রুমে রেখে এসেছিল। তখন থেকে অর্থী নিশ্চিন্তে ঘুমিয়েছিল অনেকটা সময়। সকালে একটু উঠতে দেরিই হয়েছিল, তাই মেয়েটা একটু লজ্জিত হয়েছিল। এটা গ্রাম, আর সে নতুন বউ, যদি কেউ কিছু বলে শাশুড়ি মা রেগে যায়। কিন্তু কিছুই বলেননি। সকালে স্নান করে শাশুড়ির একটা শাড়ি জড়িয়েছিল শরীরে। তারপরে দুপুরে নির্ভর তাকে কিছু পোশাক কিনে এনে দিয়েছে, কিন্তু তার অর্ধেকই শাড়ি। শাশুড়ি মা জানিয়েছে আপাতত কিছুদিন শাড়িই পরতে, কিছুদিন পার হলে না হয় জামা পরতে শুরু করবে। অর্থীও তা মেনে নিয়েছে। আর তার সারা দিনটাই পার হয়েছে বসে বসে। অনেকে অবশ্য নতুন বউ দেখতে এসেছিল, এক একজনের থেকে এক এক ধরনের মন্তব্য পেয়েছে। খুব একটা খারাপ লাগেনি অর্থের এখানে। রাতের খাবার খেয়েছে অনেকটা সময়। নিতু বেগম অর্থীকে পুনরায় সেই রুমে রেখে গেল। এটা বোধহয় নির্ভরের। কাল শেষ রাতে ছেলেটা কোথায় ছিল জানে না, কিন্তু সে সারা দিনেও ছেলেটার সাথে কোনো কথা বলেনি। শাশুড়ি মা রেখে যাওয়ার অনেকটা সময় পরেই রুমে আসলো নির্ভর। দরজা আটকানোর শব্দ পেয়ে অর্থী একবার তাকিয়ে হাতে ধরা ফোনটা পাশে রেখে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। অর্থীর কাজ দেখে নির্ভর দীর্ঘশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে অর্থীর পাশে বিছানার উপরে বসল। মেয়েটা এত অভিমান করে আছে যে তার দিকে তাকিয়েও দেখছে না, কথা তো দূর। তাহলে এখন বইয়ের অভিমান ভাঙাবে কি করে? নির্ভর গলা খাকারি দিয়ে কি বলবে বুঝতে না পেরে হঠাৎ জিজ্ঞাসা করে উঠল, নরম বিছানা ছেড়ে এসে এই শক্ত বিছানায় ঘুমাতে কষ্ট হচ্ছে তাই না? নির্ভর ভেবেছিল জবাব পাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে অভিমানী স্বর চড়ানো জবাব এলো, নরম বিছানা ছেড়ে এই শক্ত বিছানায় ঘুমাতে কষ্ট হচ্ছে না? কষ্ট হয় এই ভেবে যাকে আমি এত ভালোবাসি সে আমাকে বুঝতেই পারে না। জবাব পেয়ে নির্ভর হতাশ শ্বাস ফেলল। বুঝল মেয়েটার অভিমানটা আরও বাড়িয়ে দিয়েছে। সে একটু অর্থের দিকে ঝুঁকে শান্ত স্বরে বলল, আমার সাথে কথা বলো অর্থী, তোমার এই নিঃশব্দতা আমাকে শেষ করে দিচ্ছে। এবার অর্থী আর কোনো জবাব দিল না। নির্ভর একটা হাত বউয়ের বাহুতে রেখে বলল, প্লিজ আমার সাথে কথা বলো। মাও কথা বলছে না, তুমিও কথা বলছো না। কথা না বললে তোমাদের অভিমান ভাঙবো কি করে? কথা বলো। অর্থী তখনও নীরব। নির্ভর আরেকটু ঝুঁকে স্বরে আবেগ মিশিয়ে বলে উঠল, কথা বলবে না তোমার সিনিয়রের সাথে? একবার কথা বলো না সোনা। অর্থী বোধহয় আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলো না। স্বামীর আবেশিত স্বর শুনে ডুকরে কেঁদে উঠল। নির্ভর বিচলিত হলো। সময় ব্যয় না করে দ্বিধাহীন নববধূকে বুকের নিচে আগলে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আওড়ালো, আই অ্যাম সরি সোনা, আই অ্যাম সরি। এইভাবে কেঁদো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। আর আম্মু শুনতে পেলে আমাকে বকবে, ভাববে আমি তোমাকে কিছু বলেছি। চুপ করো প্লিজ। স্বামীর পক্ষতলে জায়গা পেয়ে আর শাশুড়ির কথা শুনে শান্ত হলো অর্থী। তা দেখে নির্ভর এক হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিল। অর্থী কিছু মুহূর্ত চুপ থেকে অভিমান নিয়ে আওড়ালো, যেন স্বামীর কাছেই স্বামীর নামে অভিযোগ জানাচ্ছে। আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, আপনি আমার কথা ভাবেননি। আরও 2 ফোঁটা অশ্রু গড়ালো অর্থীর কপল বেয়ে। নির্ভর পুনরায় তা মুছিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, বিশ্বাস করো, আগে তোমাকে ফিরিয়ে দিলেও কাল রাতে ফিরিয়ে দিতে চাইনি। সব ভুলে আমিও স্বার্থপর হতে চেয়েছিলাম। যে মেয়ে আমার মতো সামান্য ছেলের জন্য সব ছেড়ে চলে আসতে পারে, তাকে আমি কি করে ফিরিয়ে দিতে পারি? বিশ্বাস করো তোমার সিনিয়রকে, কাল তোমাকে সে ফিরিয়ে দিত না। এত কথার পিঠে অর্থী একই স্বরে শুধালো, তাহলে আমাকে বাড়ি ফিরতে বলছেন কেন? আমি তখন বলেছিলাম চলো তোমাদের বাড়িতে যাই, কারণ আমি চেয়েছিলাম তোমার পরিবারের সাথে গিয়ে কথা বলি। জানি তারা মানতো না, কিন্তু চেষ্টা তো একবার করতে হতো বলো। যদি তোমার পরিবার না মানতো, সিরিয়াসলি বলছি অর্থী, তোমাকে নিয়ে ওই রাতেই পালাতাম, কিন্তু আর দূরে সরাতাম না। কিন্তু তোমার ভাই এসে এইসব সহজ করে তুলবে ভাবতেও পারিনি। ভাইয়া আমার থেকে বিশাল একটা থ্যাংক ইউ রিসার্ভ করে। প্রশ্নের পিঠে তৎক্ষণাৎ এমন জবাব পেয়ে অর্থী আশ্চর্য বনে গেল। ছেলেটার মনে এইসব ছিল বুঝি? তাহলে তাকে না কাঁদিয়ে এইসব বললেই তো হতো।
তাহলে অন্তত সে নিশ্চিন্ত থাকতো যে তার সিনিয়র তাকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে না। এত অভিমান জমতো না ছেলেটার প্রতি। অর্থে কোনো কথাই বলল না। নির্ভর শখের রমণীর অভিমান ভুলতে হঠাৎ শান্ত ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ অর্থি, আই লাভ ইউ সো সো মাচ আমার বধুরানী। স্বামীর মুখে এমন বাক্য শুনে অর্থের খুশিতে মনটা ভরে উঠল। হৃৎপিণ্ডের ধুকপুকানির তীব্রতা অনুভব করল। চোখ অন্যদিকে ঘুরিয়ে মুখে উচ্চারণ করল, বাট আই হেট ইউ সিনিয়র। বউয়ের জবাব পেয়ে নির্ভার হেসে উঠল। হাসির শব্দে অর্থেও তাকালো স্বামীর পানে। নির্ভার বউয়ের চোখে চোখ রেখে বলল, যদি ঘৃণা এত সুন্দর আর আনন্দদায়ক হয়, তাহলে এই ঘৃণা করার মেয়েটার সাথে আমি সারা জীবন হাসির মুহূর্ত কাটিয়ে দিতে পারবো। এই পর্যায়ে অর্থেও কিঞ্চিত হাসল স্বামীর পানে তাকিয়ে থেকে। নির্ভার হঠাৎ আবদার করে বলল, একটা চুমু খাবো তোমাকে অর্থি? এমনভাবে অনুমতি চাইতে দেখে লজ্জায় আড়ষ্ট হলো। তবুও চোখ থেকে চোখ না সরিয়ে হাসি বদনেই বলল, নিজের হালাল নারী থেকে অনুমতি চাইছেন স্বামী যান? হ্যাঁ চাইছি, খাই শুধু একটা। অর্থে মুখে কোনো শব্দ উচ্চারণ করল না। আঁখি দুটি বুজে নিয়ে নীরব সম্মতি জানিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করল স্বামীর থেকে হালাল স্পর্শ পাওয়ার। নিজের মুখটা সামনে এগিয়ে ধরল। অর্থিকে এমন করতে দেখে নির্ভার আলতো হেসে নিজের মুখটা বাড়িয়ে মেয়েটার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। কয়েক সেকেন্ড তা স্থির রেখে নিজের মুখটা সরিয়ে নিল। অর্থির তড়িৎ চোখ মেলে তাকালো। সে তো ভেবেছিল নির্ভার ওষ্ঠ চুম্বন করবে, তাই এইভাবে অনুমতি চাইছে। কিন্তু এই ছেলে সামান্য কপাল স্পর্শ করার জন্য অনুমতি চেয়েছিল? এত ভদ্র হতে কে বলেছে এই ছেলেকে? অর্থী হালকা ঢেকে গেল। রাগত্ব স্বরে ছোট্ট করে উচ্চারণ করল, আনরোম্যান্টিক খচ্চর একটা। কাছাকাছি তাকায় তা ঠিক শুনল নির্ভার। মুচকি হেসে বউকে ছেড়ে নিচে শুয়ে পড়ল। পুনরায় অর্থীকে টেনে নিয়ে নিজের বুকের উপরে স্থান দিল। দুই হাতে শক্ত করে আঁকড়ে নিয়ে অর্থের চুলের মাঝে ঠোঁট ছোঁয়ালো। পরক্ষণে বলে উঠল, রোমান্টিক হবার অনেক সময় পাবো, আর যখন হব তখন তুমি সামলাতেও হিমশিম খাবে। কিন্তু আপাতত ঘুমাও শোনা। এতদিন যত কষ্ট পেয়েছো তা আজ স্বামীর বুকে মাথা রেখে ভুলিয়ে দাও। শুধু আমাকে অনুভব করো অর্থী, আর কিছুই না। অর্থী আর কথা বলল না। নিশ্চিন্তে স্বামীর বুকে জায়গা পেয়ে চোখ বুঝল। সে যেন সত্যি এই কদিনের ভারী হয়ে থাকা চোখ দুটিতে বিশ্রাম দিতে চাইছে। নির্ভারও তার শখের নারীকে আর একটু আগলে নিয়ে সব কষ্ট দূরীভূত করতে সাহায্য করল। একটা সময় দুইজনেই সব ভুলে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। রাত বাড়ছে, তার সাথে বাড়ছে ব্যথার তীব্রতা। রাত হলেই যেন পৃথিবীর সমস্ত ব্যথা এসে জমা হয় তার বুকে। কিছু স্মৃতি, কিছু আশা, কালো নয়নের অধিকারিণীকে নিয়ে দেখা কিছু স্বপ্ন যেন রাত হলেই তার বুকে ছুরিকাঘাত করে। ব্যালকনিতে বসে খোলা আসমান পানে তাকিয়ে হাজারো ব্যথা, নিজের প্রতি অসংখ্য অভিযোগ মনে মনে উগরে দিতে ব্যস্ত থাকে মন। দিনের আলোয় কাজ আর মানুষের ভিড়ে থেকে কষ্টটা লাঘব পেলেও রাত হলেই তীব্র থেকে তীব্রতর বেগে ধরা দেয়। যখনই বাড়িতে থাকে তখনই এই ব্যালকনিতে বসে খোলা আসমান পানে তাকিয়ে থাকতে ভালো লাগে। আসমান পানে তাকিয়ে কী ভাবে তা বোধহয় নিজেও জানে না। আধারিয়া রাত হোক বা জ্যোৎস্না শোভিত রাত, অর্ধেক রজনী এখানেই পার হয়। সারাক্ষণ মা বাবাকে মাতিয়ে রাখা ছেলেটা আজকাল নীরব থাকতেই পছন্দ করে। কি এক তীব্র অস্থিরতায় ঘিরে ধরে তাকে, তা সে ছাড়া আর কেউ জানে না, বোঝেও না, আর সে কাউকে বোঝাতেও চায় না। আজকাল প্রতিটা নিঃশ্বাসও যেন তার কাছে বিষের মতো মনে হয় এই শ্বাস চিরদিনের মতো বন্ধ হয়ে গেলেই ভালো হয়। ওই শ্বাস প্রশ্বাস চললেই তো একরাশ বুক ভাঙা কষ্ট এসে তাকে জড়িয়ে থাকবে। মেয়েটা যেন তার জীবনে এক মরণ বান হয়ে এসে ধরা দিয়েছে। তার ভাবনায় ব্যাঘাত ঘটাতে ব্যালকনিতে অন্য কারো আগমন ঘটল। ছেলেটা হয়তো বুঝল কে এসেছে, তাই আর ফিরেও দেখল না। আনিকা বেগম উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকা ছেলের কাছে বসল। কিছু মুহূর্ত পূর্বেই তারা ডিনার সেরেছে। সব গুছিয়ে মাত্রই এলো ছেলের কাছে। বাপের বাড়ি থেকে বিকেলেই ফিরে এসেছে। যা হওয়ার তা তো হয়েই গেছে। তাই ছেলেকে বাড়িতে একা ফেলে সেখানে থাকতে মন চায়নি। যদিও বাড়িতে স্বামী উপস্থিত আছে। আনিকা বেগম ছেলের কাঁধে মাথা রেখে নিজেও তাকালেন দূরের ওই আসমান পানে। কি দেখে তার ছেলেটা ওখানে? সে তো একটা
চাঁদ আর কিছু সংখ্যক তারা ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু একই জিনিস রোজ রোজ এইভাবে দেখার কি আছে? বুঝতে পেরেও যেন বুঝতে পারেন না তিনি। কী করে ছেলের কষ্টটা লাঘব করবেন তিনি? মা হয়ে ছেলের এত কষ্ট যে তিনি আর মেনেই নিতে পারছেন না। তিনি ছেলেকে আদর ভরা কণ্ঠে ডেকে উঠল। আমার আব্বা। মায়ের ডাকে কিঞ্চিত হাসল পিয়ার্স। তার মাটা যখনই সুযোগ পাবে তখনই এসে তার পাশে বসে। এতে পিয়ার্সের ভালোই লাগে, অন্তত মা তো তার পাশে আছে। সেও ব্যঙ্গ করে জবাব দিল। বলুন আম্মাজান। আনিকা বেগম এবার ভারী কণ্ঠে বলে উঠল। যখন আমি আমার আব্বুর চোখে কষ্ট দেখি তখন আমারও ভীষণ কষ্ট হয়। আমার আব্বু কবে আমার কষ্ট লাঘব করবে? পিয়ার্সের কষ্টের মাত্রা যেন আরও একটু বাড়ল। কি করে কমাবে তার মায়ের কষ্ট? মায়ের কষ্ট তো তখনই লাঘব হবে যখন সে ওই মেয়েটাকে পুরোপুরি ভুলতে পারবে। কিন্তু এটা আদৌ সম্ভব যে সে তার শ্যামাঙ্গিনীকে চিরতলে ভুলে যাবে? পিয়ার্সও দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল। আপনার আব্বা যে অপারগ আম্মু। আপনার আব্বা ব্যর্থ নিজের আর তার মায়ের কষ্ট কমাতে। এমন জবাবে আনিকা বেগমের অভিমান হলো বুঝি। ছেলের কাছ থেকে মাথা সরিয়ে নিল, অভিমান জড়িত কণ্ঠে আওড়ালো। ওই মেয়েটা বুঝি নিজের মায়ের থেকেও বড় হয়ে গেছে তোমার কাছে, যে মায়ের কষ্ট কমাতে পারছো না? পিয়ার্স অকস্মাৎ নিচে বসে পড়ল। মায়ের কোলে মাথা রেখে মাকে দুই হাতে আঁকড়ে নিয়ে বলে উঠল। জানো আম্মু, আজকাল মেয়েটাকে না পাওয়ার কষ্ট থেকে বেশি কষ্ট হয় ভাই আমার থেকে দূরে সরে যাচ্ছে বিদায়। মনে হয় ভাই আমাকে ভুল বুঝছে, ও আমাকে একটুও বুঝতে পারছে না। ওর চোখে আজকাল আমার প্রতি একটা চাপা রাগ দেখতে পাই। জানো, এসব মেনে নেওয়া আমার জন্য আর কতটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমার যখনই মনে হয় আমি নিজের বড় ভাইয়ের বউকে ভালোবেসতে চাইছি, তখনই অপরাধ বোধ এসে আমাকে ঘিরে ধরে। কিন্তু আমার মনকে বোঝাতে আমি ব্যর্থ আম্মু। আমার নিজেকে আজকাল সবার পথের কাঁটা মনে হয়, কিন্তু আমার দোষ ঠিক কোথায় আম্মু? কি করব বলতে পারবে? না পারছি মেয়েটাকে ভুলতে, আর না পারছি ভাইয়ের চোখে ভালো হতে। বলো কি করা উচিত আমার? বলতে বলতে পিয়ার্সের গলা ধরে এলো। ছেলের কথায় আনিকা বেগমের চোখে পানি চলে এলো। কিভাবে বোঝাবে ছেলেটাকে? রোজই তো এটা সেটা বলে বোঝায়, কিন্তু ওই মন যেন কোনো যুক্তি মানতেই চায় না। তিনিও এসব বোঝেন, কিন্তু ছেলের কষ্ট যে আর সহ্য হয় না। সে ওই বাড়িতে গিয়ে ভাইয়ের থেকে শুনেছে বড় ছেলেও মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে। এটাই তো তারা চেয়েছিল। আর যখন বিয়ে হয়েই গেছে, তাও আরেক ছেলের সাথে, তখন সেই মেয়েকে নিজের ছেলের জন্যই বা কী করে চাইবে? এই জন্য বড় ছেলেকেই বা কী দোষ দেবে? নিজের স্ত্রীকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। আর কেউ তার বউকে ভালোবাসলে শুনলে রাগ হবে, এটাও তো স্বাভাবিক। মেয়েটাকে পাওয়ার আর কোনো পন্থা অবশিষ্ট নেই। তাহলে মেয়েটাকে ভেবে তার ছেলেটা আর কত কষ্ট পাবে? তিনি ছেলের আড়ালেই চোখের পানি মুছে নিল। অকস্মাৎ বলে উঠল। বিয়ে করে নে আব্বা, আমি তোর জন্য সুন্দর মেয়ে দেখে নেব। একবার বল বিয়ে করবি? পিয়ার্স তড়িৎ মায়ের চোখে তাকালো। তার মা এই কথা কি করে বলতে পারে? অন্য মেয়েকে বিয়ে করার কথা ভেবেই যেন বুকটা জ্বলতে শুরু করলো। মায়ের থেকে সরে পুনরায় নিজের বসা সেই চেয়ারেই বসে পড়ল। দূর আকাশে তাকিয়ে ধরাসরেই আওড়ালো। এমন আবদার করো না আম্মু, তাহলে তোমার ছেলে নিঃশেষ হয়ে যাবে। ছেলের জবাব পেয়ে আনিকা বেগমও রেগে গেল। রাগত্ব স্বরেই বলল। তাহলে তুমি কি চাও? তোমার মা বাবা তোমাকে কষ্টে থাকতে দেখে নিঃশেষ হয়ে যাক, এটাই চাও তুমি? মায়ের রাগ বোধ হয় বুঝল পিয়ার্স। মাকে বোঝাতেই কিছু বলবে, তখনই সেখানে তার বাবা প্রিয়ম সৈয়দ মুর্তজার আগমন ঘটল। তাদের দিকে এগিয়ে আসতে আসতেই শুধালো। মা ছেলে আমাকে ছেড়ে কি নিয়ে গল্প করছে? বাবার প্রশ্ন পেয়ে সেদিকে তাকালো পিয়ার্স। পুনরায় চোখ সরিয়ে নিল। স্ত্রীর নীরবতা দেখে হয়তো কিছু একটা বুঝলেন প্রিয়ম সাহেব। স্ত্রীর থেকে ছেলের বিষয়ে সবই শুনেছিলেন তিনি। তিনি গিয়ে স্ত্রীর পাশে বসলেন। স্বামীকে পেয়ে আনিকা বেগম এবার স্বামীর কাঁধে মাথা রেখে অনুরোধের স্বরে বলল। আপনি আমার ছেলেটাকে বলেন না যেন বিয়ে করে নেয়। ওর কষ্ট যে আর আমার সহ্য হচ্ছে না, ওকে বোঝান আপনি একটু। বলতে বলতে কেঁদে উঠলেন তিনি।
মায়ের কান্না শুনে পিয়াস অসহায় চাহনি দিল বাবার পানে। প্রিয়ম সাহেব বুঝলেন না ছেলেকে বোঝাবেন নাকি স্ত্রীকে। নিজের স্ত্রীকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বোঝানোর স্বরে বলল, শান্ত হ অনি, ছেলে আমার বাচ্চা নয় যে আমি যা বলবো তাই শুনবে। ও এখন বুঝদার হয়েছে, ওর দিকটাও বোঝো। সময় দাও, হুট করে বললেই কি বিয়ে করা যায়? তুমি চাও ছেলেকে জোর করিয়েই বিয়ে দেই, তারপর সে মেনে নিতে না পেরে মেয়েটাকে সাথে দুর্ব্যবহার করুক, তার সংসারে অশান্তি হোক, ছেলেটা আমার অসুখী থেকে যাক। তাহলে কি করলে আমার ছেলের কষ্টটা কমবে শুনি? তৎক্ষণাৎ স্ত্রীর প্রশ্ন পেয়ে আলতো হেসে বলল প্রিয়ম সাহেব, সময় দাও ছেলেকে অনি, জোর করো না, সময় সব কিছু ঠিক করে দিবে। নতুন করে কাউকে ভালোবাসতে শিখুক বা নিজেকে বুঝতে সক্ষম হোক। আর তুমিও মেয়ে খুঁজতে থাকো, দেখবে ছেলে একদিন মন থেকেই সব মেনে নেবে, সেদিন সে সুখী হবে আর তোমারও কষ্ট কমবে। স্বামীর কথায় একটু শান্ত হলো আনিকা বেগম। মাকে শান্ত হতে দেখে পিয়াস স্বস্তির শ্বাস ফেলল। বাবার পানে তাকালেও কৃতজ্ঞতার সহিত। প্রিয়ম সাহেবও যেন চোখের সহিত ছেলেকে ভরসা দিলেন, বুঝিয়ে দিলেন ওনারা সর্বক্ষণ আছে ছেলের পাশে আর থাকবেও। কাক ডাকা ভোরেই ঘুম ভাঙল নির্ভারের। রোজকারের অভ্যাস কিনা তাকিয়ে দেখল বউটা এখনও তার বুকের উপরে সুখের নিদ্রা দিচ্ছে। নির্ভার আলতো হাসল এমন অভাবনীয় দৃশ্য দেখে। এমন তো শুধু স্বপ্নেই কল্পনা করত, কিন্তু আজ তা বাস্তবে পরিণত হতে দেখে মনটা যেন ছুঁয়েই গেল খুশিতে। নিজের জীবনের সবচেয়ে সুখময় ভোর মনে হলো এটাকে। নির্ভার বুঝে পায় না মেয়েটা এত অল্পতেই খুশি কেন। তার যেই বুক ছাড়া আর কিছুই দেওয়ার সামর্থ্য নেই এই মেয়েটাকে, কিন্তু মেয়েটা এতেই খুশি। কাল সে কতগুলো মোটামুটি দামের পোশাক এনে দিল, কিন্তু মেয়েটা স্বামীর থেকে ওই সামান্য পোশাক পেয়ে যেন খুশিতে উড়ছিল। এত ভালো কেন বাসে মেয়েটা তাকে? উত্তর পায় না নির্ভার, আর পেতেও চায় না। শুধু মনে মনে মেয়েটাকে ভালো রাখার পণ করলো। মেয়েটাকে বুক থেকে সরিয়ে নিচে শুয়ে দিল। বউয়ের কপালে আলতো স্পর্শ দিয়ে উঠে পড়ল। বাড়ির বাইরে তৈরি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। লক্ষ্য করল তার মা উঠে সব কাজ প্রায় সেরে ফেলেছে। মায়ের তো স্কুলও আছে আজ, এই গ্রামেই শিক্ষকতা করেন তিনি। তার এই মাও পরশু রাত থেকে তার উপরেই রেগে আছে। বউয়ের অভিমান ভাঙাতে পারলেও মায়ের অভিমান কি করে ভাঙাবে এখন? কিছু ভেবে নিজেদের গ্রামের বাজারে এলো। সেখান থেকে কতগুলো বড় বড় মাছ কিনে আনলো। প্রতিবার বাড়িতে আসলে এমনই করে সে, না হলে তার মা তো খাওয়া পড়ার দিকে ধ্যানই দেয় না। সে কিনে রেখে গেলে অন্তত নষ্ট হওয়ার ভয়ে খায়। সে মাছগুলো এনেই মায়ের হাতে ধরিয়ে দিল, কিন্তু নিতু বেগম তা হাতে নিলেও ছেলের সাথে কথা বললেন না। পাশ থেকে তার এক চাচি বলে উঠল। চাচির ঠেস মারা কথায় পাত্তা দিল না, বরং তা কাজে লাগিয়ে আলতো হেসে বলে উঠল, ঠিক বলেছে চাচি, আমার আম্মু আমার ওপরে ভীষণ চটে আছে। রাগ দেখিয়ে যদি আমার বউকে ভালো ভালো খেতে না দেয়, তাই কিনে রেখে গেলাম। নিতু বেগম তখন একটা বটি নিয়ে মাছ কাটতে বসে পড়েছে। ছেলের কথা শুনে নিজেও ঠেস মেরে বলে উঠল, বাহ, বিয়ে করতে না করতে বউ প্রতি এত টান! মায়ের থেকে বুঝি বউ বড় হয়ে গেল একদিনেই। নির্ভার ছোট একটা টুল এনে মায়ের কাছাকাছি বসে হাসি মুখে বলে উঠল, একটা মাত্র বউ আমার কাছে বউ তো বড় হবেই, বলো আম্মু। আরও ভালোবেসে বিয়ে করেছি বলে কথা। ছেলের মশকরা বুঝতে পেরে নিতু বেগম কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে। নির্ভার গেল না, মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু, ও আম্মু, রেগে আছো কেন? মানছি তোমাকে না জানিয়ে বিয়ে করা ঠিক হয়নি, কিন্তু এত সুন্দর একটা বৌমা এনে দিলাম, তা নিয়ে তো খুশি থাকতে পারো। নিতু বেগম সেই একই স্বরে বলল, বৌমা পেয়ে খুশি আছি, শুধু তোর উপর খুশি হতে পারছি না, তাই আমার হাতের মার খাওয়ার আগে দূরে যা বলছি। মা যে এত তাড়াতাড়ি গলবে না তা ভালোই বুঝলো নির্ভার। উঠে দাঁড়ালো। তখনই পাশ থেকে খিলখিল করা হাসির শব্দ শুনে সামনে তাকালো। দেখলো তার বউ হাসছে। ওই হাসি আর ঘুমের কারণে ফোলা ফোলা মুখ দেখে মুগ্ধ হলো নির্ভার। হাসির কারণ বুঝলো না, কিন্তু হাতের ইশারায় বউকে কাছে ডাকলো। অর্থী তা দেখে সেদিকে এগিয়ে গেল। মাত্রই ঘুম ভেঙেছে তার, খুব একটা সকাল হয়নি।
তবুও তার মনে হয়েছিল সে উঠতে দেরি করে ফেলেছে। নির্ভার তাকে ডাকেনি কেন ভেবে রাগও হয়েছিল। কিন্তু বাইরে বেরিয়ে নির্ভারকে একটা 3/4 প্যান্ট আর টি শার্ট পরা দেখতেই তার কেন জানি হাসি পেল। ভাইদের কখনো এইভাবে দেখেনি, আর এই ছেলেটাকে যেন এমন পোশাকে বাচ্চা বাচ্চা লাগছে, এই জন্যই বেশি হাসি পেয়েছে। কই রাতে তো সে খেয়াল করেনি ছেলেটা এই পোশাকেই ঘুমিয়েছিল বুঝি। ভাবতে ভাবতে স্বামীর পাশে গিয়ে দাঁড়ালো। নির্ভার তাকে সেই টুলটায় মায়ের পাশে বসিয়ে দিল। পাশ থেকে সেই চাচিটা এসব দিকে পুনরায় বলে উঠল। অর্থের কথাগুলো শুনে খারাপ লাগলো, কিন্তু নির্ভার বা নিতু বেগম সেসব কথায় পাত্তাই দিল না। এই মহিলা সবার পিছনে লাগে, একটু পরে দেখা যাবে অর্থের কাছেই তার শাশুড়ি সম্পর্কে কান ভাঙাবে। কিন্তু নির্ভার হয়তো বউয়ের খারাপ লাগাটা বুঝলো, তাই চোখের ইশারায় ভরসা দিল। চোখের দ্বারাই যেন বুঝিয়ে দিল এইসবে পাত্তা দিও না, আমি আছি তো পাশে। অর্থেও যেন স্বামীর চোখের ভাষা খুঁজে পেল। শাশুড়ির পাশে বসে থেকেই মাছ কাটা দেখল, যেন সব নিজের আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কখনো সফল হতে পারবে কিনা কে জানে। কিন্তু সকাল সকাল স্বামী আর শাশুড়ির পাশে থেকে সময়টা ভালোই কেটে গেল। খুব ভোরে ঘুম ভাঙল নিশাতের। কাল স্বামী ডেকে দেওয়ার পর সেই যে ঘুম থেকে উঠল, তারপর সারা দিনের মধ্যে আর ঘুমায়নি। বাড়িতে কারো মন মেজাজ ঠিক নেই, তাই টুকটাক কাজে সাহায্য করেছে, আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। সন্ধ্যার পরই রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়েছিল। তবে অর্থিয়াপুর রুমে মেয়েটাকে অনেক মিস করেছে, কলও করেছিল, কিন্তু রিসিভ করেনি মেয়েটা। আজ আবার ফোন করবে ভেবে রেখেছে। না জানি মেয়েটা এখন কেমন আছে, কি করছে সেখানে। নিশাত উঠে আগে ওয়াশরুমে গেল। কলেজে যেতে হবে, তাই আগে গোসল সেরে নিল। শরীরে ঠান্ডা পানির স্পর্শ পেয়ে মনও যেন ঠান্ডা হয়ে উঠল। মনে মনে ভাবল, আচ্ছা সে তো কাল ডাক্তারবাবুকে কফিও দিতে যায়নি, আর পড়তেও যায়নি ওই রুমে। লোকটা কখন ফিরেছিল? শরীর সুস্থ আছে তো? লোকটা কি তাকে বাড়ি ফিরে এসে খুঁজেছিল একবারও? সে জেগে থাকতো কিন্তু ঘুম কাছে হার মেনেছিল। সে জেগে থাকতো কিন্তু ঘুমের কাছে হার মেনেছিল। আর অর্থিয়াপুর রুমে ঘুমিয়েছিল যাতে লোকটার রুমে না থাকতে হয়। সে কি এতটা অবুঝ নাকি? সেদিনের পর রায়ান মুখ ফুটে আর না বললেও সে ঠিক বুঝতে পারে যে তার স্বামী চায় সেই ওই রুমেই থাকুক। কিন্তু মনে মনে ভাবলে কি হবে? বের করার সময় তো মুখে বলেই বের করেছিল, তাহলে এখন কেন মুখে বলতে পারবে না? সেও মনে মনে পণ করে আছে যতদিন না ওই খাটাস ডাক্তার তার কাছে এসে সুন্দর করে না বলছে, চড়ুই পাখি, আজ থেকে স্বামীর রুমটা তোমার রুম। আজ থেকে তুমি এই রুমে থাকবে, তুমি এই রুম জুড়ে আধিপত্য কায়েম করবে। ততদিন ওই রুমে থাকবে না। এইভাবে একটু একটু কাছে থেকে ছেলেটাকে জ্বালিয়েই যাবে। নিজের ভাবনায় নিজেই মুচকি হাসলো নিশাত। গোসল শেষ করে বেরিয়ে এলো। আজ আর নিচে নামলো না কাজ করতে, বই নিয়ে পড়তে বসলো। অনেকক্ষণ পড়ার পর যখন ক্ষুধা অনুভব হলো, তখন উঠে কলেজের জন্য তৈরি হয়ে নিল। আজ একটু সাজতে ইচ্ছা হলো নিশাতের। ইচ্ছে পূরণ করতে অর্থিয়াপুর জিনিস দিয়ে হালকা সাজলো। তারপরে ব্যাগ গুছিয়ে নিয়ে নিচের দিকে চলল। রুম থেকে বেরিয়ে করিডর পেরিয়ে সিঁড়ির কাছাকাছি আসতেই দেখা হলো স্বামী নামক ব্যক্তির সাথে। দুজনের দিকেই তাকালো। রায়ান খেয়াল করলো বউ আজ সেজেছে, ঠোঁটের উপরে লিপস্টিকও মেখেছে। এইসব দেখে কি রায়ানের গলা শুকিয়ে এলো? বোঝা গেল না। তবে অ্যাডামস অ্যাপেলটা বারবার উপর নিচ বরাবর নড়তে দেখা গেল। কিন্তু নিশাত সেসব খেয়াল করলো না। হঠাৎ কি মনে করে নিজের ব্যাগটা রায়ানের সামনে ধরে অনুনয় করে বলে উঠল, ও ডাক্তারবাবু, আমার ব্যাগটা একটু নিন না প্লিজ। আমার না ক্ষুধায় আর হাত পা চলছে না, কষ্ট হচ্ছে এই ভারী ব্যাগ বইতে। রায়ান বিনা বাক্য ব্যয়ে বউয়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। এই তুলোর মতো ওজনের ব্যাগ বইতে নাকি তার বউয়ের কষ্ট হচ্ছে। বউয়ের নাটক বুঝেও কিছু বলল না। মনে করলো কাল রাতের কথা। কাল বাড়ি ফিরে একবারও মেয়েটাকে দেখতে পায়নি। কতক্ষণ অপেক্ষা করেছে, ভেবেছে কফি নিয়ে বোধহয় আসবে, কিন্তু মেয়েটা যায়নি। ভেবেছিল আজ আসলে পুনরায় বলবে মেয়েটাকে এই রুমে থাকার জন্য, কিন্তু ওই মেয়ের চিহ্ন পর্যন্ত পায়নি। তারপরে থাকতে না পেরে মেয়েটাকে ডাকতে পর্যন্ত গিয়েছিল। বন্ধ দরজায় নক করে শান্ত স্বরে 2বার ডেকেও ছিল, কিন্তু বউয়ের সাড়া না পেয়ে ঘুমিয়ে পড়েছে। ধরে নিয়ে নিজের রুমে ফিরে এসেছিল।
রাতের কথা মনে করে একটা হতাশ শ্বাস ফেলল রায়ান। ব্যাগটা হাতে নিয়েই নিচের দিকে অগ্রসর হলো। নিশাতও মুচকি হেসে পিছু পিছু নামলো। নিচে শুধু রিমি বেগমই উপস্থিত আছেন। সাথী বেগম দুদিন আর কোনো কাজ করার জন্য নিচে নামেন না। রিমি বেগমও জোর করেনি, মন ভালো হলে এমনিতেই আসবে। আর তার স্বামী আর দেবরও সকাল সকাল বেরিয়ে পড়েছে। মেয়েটা তো আর নেই, ছোট ছেলেও বোধহয় রুমে আছে। নিজের ছেলেকে বৌমার ব্যাগ বইতে দেখে কিঞ্চিত হাসলেন। খাবার এনে ছেলে বৌমার সামনে রাখলেন। দুজনেই দ্রুত খেয়ে বেরিয়ে পড়ল। রায়ান নিজের গাড়ি বের করে আনতেই নিশাত তাতে চড়ে বসল। নিজের সিট বেল্ট বাঁধা হতে না হতেই রায়ানকে তার দিকে ঝুঁকে আসতে দেখে স্থির হয়ে গেল। লোকটার চোখের চাহনিতে যেন অন্য কিছু প্রকাশ পাচ্ছে। এই লোক কি আজ আবারও কিছু খারাপ ঘটানোর কথা ভাবছে নাকি? ভেবেই যেন শরীর বেয়ে শীতল স্রোত বয়ে গেল। মুখে কিছু উচ্চারণ করবে তার পূর্বেই রায়ান হাত বাড়িয়ে ড্যাশবোর্ডের উপরে রাখা টিস্যুর বক্স থেকে একটা টিস্যু এনে বউয়ের ঠোঁট থেকে লিপস্টিক ঘষিয়ে পরিষ্কার করে দিল। তারপরে সামনে থেকে সরে সোজা হয়ে বসলো। নিশাত অবাক হয়ে নিজের একটা হাত ঠোঁটের উপর রাখলো। অবাক কণ্ঠে শুধালো, এটা কি হলো? রায়ান গাড়ি স্টার্ট দিয়ে ভাবলেশীনভাবে বলে উঠল, তোমার ওই লিপস্টিক রাঙা ওষ্ঠদয় আমাকে নিয়ন্ত্রণ হারা করতে চাইছিল, কিন্তু এখন নিয়ন্ত্রণ হারানোর সময় নয়, তাই এই পন্থা অবলম্বন করতে বাধ্য হলাম। কথার মানে বুঝে লজ্জা পেল। তবে এমন যুক্তিহীন কথা শুনে রাগও হলো। নিশাত কটমট করে তাকালো রায়ানের পানে। কত শখ করে আজ একটু সেজেছিল, আর এই লোক! রায়ান সেই চাহনিকে পাত্তাই দিল না। সম্মুখে তাকিয়ে মনোযোগের সহিত ড্রাইভিংয়ে মন দিল, যেন তার সব ধ্যান ড্রাইভিংয়েই সীমাবদ্ধ। রায়ান তার কেবিন রুমে বসা, এক রোগীর রিপোর্ট ঘাঁটতে ব্যস্ত। নিশাতদের ক্লাস শেষ করে এসেছে বহু পূর্বে। এখন প্রায় ছুটির সময় হয়ে এসেছে। মেয়েটার ক্লাস শেষ হলেই হাসপাতালে ছুটতে হবে, সার্জারি আছে আর একটা। এর মধ্যেই কেউ বিনা অনুমতিতে তার রুমে এলো। কারো আগমন হেতু সামনে তাকিয়ে মুস্কানকে দেখতে পেয়ে বিরক্ত হলো। এই মেয়েকে এত বলার পরও পিছু ছাড়ছে না। এক সময়কার বন্ধু ভেবে থাপ্পড়ও লাগাতে পারছে না দুই একটা, কিন্তু এই মেয়ে নিজের জেদে অটল। রাগ আর বিরক্তির সহিত বলে উঠল, অনুমতিবিহীন কারো রুমে আসতে নেই জানিস না? আর বারণ করেছি না আমার কাছে আসতে? মুস্কান সেসব বুঝি পাত্তা দিল। সে ভাবলেই শিন বসে পড়ল রায়ানের সামনে। মেয়েটার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। জীবনে সব পেয়েও যেন অনেক অপূর্ণতায় ঘেরা তার জীবন, আর এই অপূর্ণতাই যেন সে মেনে নিতে পারে না। এই রায়ানকে সে এত চেষ্টা করেও পাচ্ছে না। এটা যেন কষ্টের পাশাপাশি জেদটাকেও দ্বিগুণ করে তুলেছে। ছেলেটা আগে অন্তত বন্ধু হয়ে পাশে ছিল, কিন্তু আজকাল সর্বদা তাকে এড়িয়ে চলে। এইসব ভেবে যেন মুস্কানের মাথায় আগুন জ্বলে ওঠে। মনে হয় ওই মেয়েটাকে শেষ করে দিয়ে রায়ানকে নিজের করে নিক। আবার মাঝে মাঝে মনে হয় নিজেকেই শেষ করে দিক। দিনে দিনে যেন একটা মেন্টাল ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে সে। একাকিত্ব, অপূর্ণতা, বাবা মায়ের যথাযথ ভালোবাসা না পাওয়া যেন তাকে এক উন্মাদ নারীতে পরিণত করে ফেলেছে। নিজের হারটাকে সে কিছুতেই মানতে চায় না, আর তার কষ্টটাও যেন বুঝতে পারে না। ভাবনা বাদ রেখে ভাবলেশীনই বলে উঠল, ফ্রেন্ডের কেবিনে আসতে বুঝি পারমিশন লাগে? আগেও তো নিতাম না, আর নিবেও না। রায়ানও কথার পিঠে ভাবলেশীন জবাব দিল, বন্ধুত্বটা আর আমাদের মাঝে অবশিষ্ট নেই, তুই নিজের হাতে তা শেষ করেছিস। মুস্কান জানিয়ে রায়ানের কথা সত্য, কিন্তু মানতে চায় না। সব কিছুর জন্য ওই ছোট মেয়েটাকেই দায়ী মনে করে। ওই মেয়ে রায়ানের জীবনে না আসলে রায়ান তারই থাকতো। রায়ানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে না গিয়ে বলে উঠল, আমি খারাপ কিছু করে থাকলেও তার কারণ তুই জানিস রায়ান। কেন আমাকে একটু বুঝতে পারিস না? কেন আমার কষ্টটা অনুভব করিস না? কেন বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? তুই বুঝেছিলিস নিহাত ছেলেটার ভালোবাসাটা, যে তোকে পাগলের মতো চেয়েছিল? রায়ানের রাগী স্বরের প্রশ্ন শুনে মুস্কান থমকে গেল। রায়ান এসব জানলো কি করে? আশ্চর্য হয়েই শুধালো, তুই ওর বিষয়ে জানিস কিভাবে? আবিদরা বলেছিল তোকে? রায়ান একটু তাচ্ছিল্য হেসে বলে উঠল, বন্ধু ছিলিস তোরা আমার, তাই বিদেশে থাকলেও তোদের সব খবরই আমি রাখতাম। তাই আবিদরা না জানলেও ঠিকই জেনেছিলাম একটা ছেলে তোকে ভালোবেসে খুব করে চেয়েছিল, আর তুই তাকে ফিরিয়ে দিয়েছিলি।
রায়ান সব আগে থেকেই জানে, বুঝতে পেরে আর কিছু লুকানোর চেষ্টা করলো না, একটু উচ্চস্বরেই বলল, ওকে ছেড়েছিলাম কারণ আমি তোকে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে বুঝলি না। আমি তোকে কখনো বলেছিলাম যে আমি তোকে ভালোবাসি, বা ওই ছেলেকে ছেড়ে আমার কাছে চলে আয়? তাহলে আমাকে কেন মাঝখানে আনছিস? খুশি হয়েছিলাম এটা ভেবে যে তোকে কেউ ভালোবেসে চাইছে, তুই এবার ভালো থাকবি, কিন্তু তুই কি করলি? পুনরায় রায়ানের রাগী স্বরের বাক্য শুনে মুস্কানও সেই একই স্বরে জবাব দিল, যা করেছি বেশ করেছি, আমার শুধু তোকে চাই, বলেছি না? মুস্কানের এত জেদ পূর্ণ কথা শুনে রায়ান রেগে চিৎকার করে উঠল, যদি ছেড়েই দিবি তাহলে ওর সাথে ডেট কেন করেছিলি? কারণ আমি আমার একাকিত্ব ঘোচাতে চেয়েছিলাম, দ্যাটস ইট। রায়ান এবার পুনরায় তাচ্ছিল্য হেসে বলল, এটাই তোর প্রবলেম, যে তুই নিজের ছাড়া কারো ভাবিস না। যদি ভাবতিস তাহলে ওই ছেলের মন নিয়ে খেলতি না। আর আমাকে ভালোবাসার দাবি জানাস কোন মুখে তুই? যে ভালোবাসে সে কখনো ভালোবাসার মানুষটার অনুপস্থিতিতে একাকিত্ব ঘোচানোর জন্য অন্যজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে না। আমি শুধুই তোর জেদ ছিলাম, আর কিছুই নয়। এমন করে বলায় মুস্কান কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। মুস্কানকে চুপ থাকতে দেখে রায়ান শান্ত কণ্ঠে বলল, এখন তুই যেতে পারিস, আমার বউয়ের আসার সময় হয়ে গেছে, তোকে দেখলে রেগে যাবে। রায়ানের কথা শুনে হুঁশে ফিরল মুস্কান, কম্পমান স্বরে বলল, তুই যা মনে করার করতে পারিস, কিন্তু আমি তোকে ভালোবেসেই চেয়েছি, আর এখনও চাই। প্লিজ আমার কাছে ফিরে আয়, ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দে, আমার হয়ে যা তুই। ডিভোর্সের কথা শুনে রাগের মাত্রা বাড়ল, কিন্তু আর রাগ দেখাতে চাইল না। হঠাৎ উঠে হেঁটে গিয়ে টেবিলের সাথে হেলান দিয়ে মুস্কানের সামনে দাঁড়ালো। দুই হাত পকেটে গুজে মুস্কানের পানে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো রায়ান, তুই নেহাতকে ছেড়েছিলি কেন? মুস্কানের সহজ স্বীকারোক্তি ভেসে এলো, কারণ আমি ওকে ভালোবাসতাম না। তাহলে তুই ভাব, আমার বউকে ছেড়ে দিয়ে তোর কাছে কেন আসবো যখন আমি তোকে ভালোই বাসি না? রায়ানের ঠান্ডা স্বরের বাক্যের পিঠে মুস্কান কোনো জবাব দেবে তার পূর্বেই রায়ান পুনরায় গলার আওয়াজ বাড়িয়ে বলে উঠল, বের হ আমার কেবিন থেকে। মুস্কান তাও বলার চেষ্টা করলো, রায়ান আমার কথা শোন। আই সেড গেট আউট অফ মাই কেবিন। রায়ানের উচ্চ আওয়াজের ধমক খেয়ে মুস্কান অপমানিত বোধ করল। রাগে কষ্টে চোখ দুটো ভরে উঠল, ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে এলো। কিছু দূর আগাতেই কিছু একটা দেখে থেমে দাঁড়ালো। দেখেই যেন রাগটা দ্বিগুণ বেড়ে গেল। ঠিক ভুল ভাবনা বাদ রেখে পুনরায় রায়ানের কেবিনের দিকে এগিয়ে গেল। ঠোঁটের কোণে খেলা করলো এক রহস্যময়ী হাসি। আবার বিনা অনুমতিতে প্রবেশ করলো, দরজাটা খোলা রাখলো। রায়ান তখনও টেবিলের সামনে দাঁড়িয়েছিল। মুস্কানকে ফিরে আসতে দেখে ভ্রুতে ভাঁজের সৃষ্টি হলো। ধমকে কিছু বলতে যাবে তার পূর্বে মুস্কান অভাবনীয় কাজ ঘটিয়ে ফেলল। রায়ানের কাছে এসেই অকস্মাৎ তাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে উচ্চ আওয়াজে বলে উঠল, আমি জানি তো তুইও আমাকে ভালোবাসিস, শুধু তোর বাবার ভয়ে ওই মেয়েটাকে ডিভোর্স দিতে পারছিস না। কিন্তু চিন্তা করিস না, ওই মেয়ে বেশি দিন আমাদের মাঝে বাধা হয়ে থাকতে পারবে না। মেয়েটাকে যেভাবেই হোক ডিভোর্স দে, তারপর আমরা দ্রুতই বিয়ে করে নিব, ঠিক আছে? মুস্কানের এমন কাজে আর কথায় রায়ান আশ্চর্য হয়ে গেল। কী সব বলছে মেয়েটা? ছাড়ানোর উদ্দেশ্যে মুস্কানের দুই বাহুতে হাত রাখল। রেগে ধমক দিতে যাবে তখনই চোখ পড়ল দরজার পানে। দরজায় দাঁড়ানো মেয়েটাকে দেখে বুক খেপে উঠল, গলা শুকিয়ে এলো। মুস্কানের কাজ আর কথা যেন পরিষ্কার হলো। দরজার সামনে তার বউ তাদের দিকে টলমল চোখে তাকিয়ে আছে, যেন সামান্য টোকা দিলেই এখানেই মেয়েটা বন্যা বইয়ে দেবে। রায়ান তৎক্ষণাৎ মুস্কানকে ঠেলে সরিয়ে দিল। দরজার দিকে আগাবে তখনই নিশাত উল্টো ঘুরে দৌড় শুরু করলো। রায়ান ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে ডেকে উঠল, নিশাত দাঁড়াও, আমার কথা শোনো, থামো বলছি। দরজা থেকে বেরিয়ে নিশাতকে থামতে না দেখে পুনরায় কেবিনের ভিতরে প্রবেশ করলো। রাগ সামলাতে না পেরে এতদিন যা করতে পারেনি তাই করলো। মুস্কানের সামনে দাঁড়িয়ে তার মুখে থাপ্পড় বসিয়ে দিল। রেগে হিসিয়ে বলল, আজ সব সীমা পার করে ফেলেছিস তুই। এরপর যদি আমার আশেপাশেও তোকে দেখি তাহলে তোকে জাস্ট খুন করে ফেলবো, মাথায় রাখিস। কথা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ালো না, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়ল। মুস্কান রায়ানের এমন কাজে অবাক বা কষ্ট পেলেও সেদিকে পাত্তাই দিল না। ঠোঁটের কোণে সেই হাসি ধরে রেখে শুধু রায়ানের যাওয়ার পানে তাকিয়ে রইল। মনে মনে খুশিতে ফেটে পড়ল, এই ভেবে যে তার কাজ অনেকটা সফল হয়েছে।
নিশ্চয়ই এখন তাদের সম্পর্কে ফাটল ধরবে। সে রায়ানকে না পেলে ওই মেয়ের সাথেও ভালো থাকতে দেবে না। নিশাত পারিপার্শ্বিক সব ভুলে ছুটে বেরিয়ে এলো। বুকের ভিতরে দহন শুরু হয়েছে তার। এই তো তাদের মধ্যে সব ঠিক হতে শুরু করেছিল, তার মাঝে ওই মেয়ের আগমন মন থেকে মেনে নিতে পারল না। যে বুকে সে দুদিন আগে নিশ্চিন্তে মাথা রেখে সময় পার করেছিল, সেই বুকে আজ অন্য মেয়ে মাথা রেখেছে, তার স্বামীকে অন্য মেয়ে জড়িয়ে ধরেছে। এটা সে কি করে মেনে নেবে? পারল না মানতে। চোখের বাঁধ ভাঙল। চোখের পানি মুছতে মুছতে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে চড়ে বসল। বুকের ভিতর যে দহন শুরু হয়েছে তা এত সহজে কমন নয়। নিশাতের নিজেকে দিশেহারা মনে হলো। বারবার ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। ট্যাক্সির ভেতরে বসেই মেয়েটা নিঃশব্দে চোখের পানি বিসর্জন দিল। নিশাত যাওয়ার কিছু মুহূর্ত পরেই রায়ান এলো। আশেপাশে তাকিয়েও মেয়েটাকে খুঁজে পেল না। মেয়েটা কষ্ট পেয়েছে বুঝতে পেরেও এইভাবে তাকে ছাড়াই চলে গেছে বুঝতে পেরে রেগে গেল। কোথায় আর যাবে? বাড়ি বা হাসপাতালে? হাসপাতালে এমার্জেন্সি আছে, তাই এই মুহূর্তে বাড়ি যাওয়া সম্ভব নয়। আপাতত হাসপাতালে গিয়েই খুঁজে দেখুক, পেয়ে গেলে বুঝিয়ে বলবে, না হলে রাতে বাড়ি ফিরে মেয়েটার রাগ ভাঙাবে ভেবে নিজের গাড়িতে চড়ে বসল। সাই সাই বেগে ছুটে চলল নিজেদের হাসপাতালে। হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে অল্প সময়ের মাঝে মেয়েটাকে সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও মেয়েটার হদিশ পেল না। তার মানে মেয়েটা বাড়িই গেছে। শিওর হতে আম্মুকে ফোন করলো। রিমি বেগম জানালো মেয়েটা বাড়িতেই গেছে। রায়ান একটু স্বস্তি পেল যেন। বাদবাকি রাতে দেখে নেবে ভেবে নিজের কেবিনে ছুটল। তারপরে তৈরি হয়ে সার্জারির রুমের দিকে আগালো। এত তাড়াহুড়োতে দুপুরের খাবারটাও খেলো না ছেলেটা। মাথা জুড়ে শুধু একটাই চিন্তা ঘুরল, যেন মেয়েটা তাকে ভুল না বোঝে। তার আর যাওয়া অবধি যেন মেয়েটা কেঁদে না ভাসায়। সন্ধ্যা গড়িয়েছে। সার্জারি শেষ করেই বাড়িতে ফিরতে চেয়েছিল, কিন্তু আরও এক কাজ এসে পড়ায় ফিরতে পারেনি। এখন সুযোগ পেতেই ছুটে এলো। গাড়ি থেকে নেমে ব্যস্ত হয়ে বাড়িতে প্রবেশ করলো। যেন বউয়ের রাগ ভাঙানোর ভীষণ তাড়া। তার মাঝে হলরুমে কেউ নেই বলতে গেলে, কিন্তু নিজের বাবাকে বসা দেখল। পাশে তার বাবা মা বসে টিভি দেখছে। বাবাকে দেখেও দাঁড়াতে চাইল না। পায়ের গতি বাড়িয়ে উপরে উঠতে যাবে, তখনই আরহান সাহেব ছেলেকে ডেকে উঠল। বাবার ডাক শুনে না থেমে আর পারল না। পিছু হেঁটে এসে বাবার সামনে দাঁড়ালো। এসেই শুধালো কেন ডেকেছে। তার মনটা বউয়ের চিন্তায় এমনিতেই বিচলিত, কিন্তু তাকে আরও বিচলিত করে তুলতে আরহান সাহেব একটা পেপার এগিয়ে ধরল ছেলের সামনে। রায়ান তার ধরে না দেখেই ভ্রুকুচকে বাবার উদ্দেশ্যে শুধালো, এটা কি? আরহান সাহেব ছেলের পানে একবার তাকালো, পুনরায় চোখ সরিয়ে থমথমে কণ্ঠে বলে উঠল, ডিভোর্স পেপার। তোমার বউ তোমাকে ডিভোর্স ঠকি দিয়ে বাপের বাড়ি চলে গেছে। গোধূলির অনেক পরে এসে গাড়িটা থামলো বাড়ির আঙিনায়। ফোলা ফোলা চক্ষুদ্বয় নিয়ে নেমে দাঁড়ালো মেয়েটা। যখনই এমন একটা বিশ্রী দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখনই চোখের বাঁধ ভেঙে যায়। এ কী অবস্থা! চেয়েও পারছে না নিজেকে বোঝাতে, কাঁদতে চাইছে না, তবুও চোখ ভরে ওঠে। চোখ মুখ ভালো করে মুছে নিল, নয়তো বাবা মা হয়তো চিন্তা করবেন। গাড়ি থেকে নিজের ব্যাগটা নামিয়ে ড্রাইভারকে চলে যেতে বললেই তিনি চলে গেলেন। নিশাত টিনের তৈরি ছোট গেটটা পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই নিজের আম্মুর দেখা পেলেন। তিনি এই সন্ধ্যাকালীন সময়ে বাইরে কোনো কাজে ব্যস্ত ছিলেন। শব্দ পেয়ে পিছনে তাকিয়ে এই অবেলায় মেয়েকে একা দেখতে পেয়ে অবাক হলেন। দ্রুত মায়ের কাছে হেঁটে এলেন। মেয়ের চোখ মুখ কেমন অস্বাভাবিক লাগছে। কিছু কি হয়েছে? আর একা কেন? মেয়ের অবস্থা দেখে চিন্তিত হলেন, কিন্তু ওনার স্বভাব যেন তা পুরোপুরি ফুটিয়ে তুলতে সক্ষম হলো না। চিন্তার রেশ আংশিক ফুটে উঠল স্বরে আর মুখে। মেয়েকে শুধালো, কিন্তু স্বরটা সেই তীক্ষ্ণই শোনালো। তুমি হঠাৎ এই অবেলায় এখানে কেন? আর জামাই কই? একা কেন তুমি? মায়ের চোখে মুখের চিন্তা কিছুটা হলেও অবলোকন করছে নিশাত, কিন্তু এই তীক্ষ্ণ স্বর যেন একদম পছন্দ হলো না। তাছাড়া দুপুরের ঘটনার রেশ এখনও তার মধ্যে রয়েছে। আর সে এতদিন পর এসেছে, কোথায় খুশি হবে আম্মু তা না করে প্রশ্ন করছে। মেয়ে ছেড়ে জামাইয়ের খোঁজ করছে, যা এই মুহূর্তে নিশাতের একদম ভালো লাগলো না। নিজের মন মেজাজ যেন আরও বিগড়ে গেল। সব কষ্ট যেন রাগ স্বরূপ মায়ের উপরে ফলাতে চাইল। রাগত্ব স্বরে বলল, কেন মেয়ে এতদিন পর এসছে তাতে খুশি হওনি নাকি এসে তোমার অসুবিধা করে দিলাম?
এখন কি নিজের বাপের বাড়িতেও আসতে পারবো না আমি? যে মেয়ে হাজার কটু কথা বলার পরেও উচ্চস্বরে কথা বলে না, সে আজ উগ্র মেজাজে কথা বলছে কেন? খুবই কি খারাপ কিছু হয়েছে নাকি ভেবে প্রশ্ন করলেন। এই, তুমি কি জামাইয়ের সাথে ঝগড়া করে এসছো? কিছু ঘটেছে তোমাদের মাঝে? না হলে এই ওবেলায় একা? মাকে বলতে না দিয়ে নিশাত পুনরায় রেগে বলল, কেন, তার সাথে ঝগড়া না হলে বুঝি আসতে পারি না এখানে? তোমার তো দেখছি মেয়ের বাড়িতে আসায় কোনো ফারাকও পড়ছে না। মেয়েকে দেখে খুশির ছিটে ফোঁটাও নেই তোমার মুখে। মেয়ের এত উগ্রতা মেনে নিতে পারলেন না পূর্ণা বেগম। তিনিও রেগেই বললেন, এই মেয়ে, এভাবে কথা বলছো কেন? আমি কখন বললাম যে তুমি আসাতে আমি খুশি হইনি? একা এসেছো এখন, সেটাও জিজ্ঞেস করতে পারবো না? সব কিছু মুখে বলতে হয় না আম্মু, তোমার ব্যবহারেই বলে তাই তুমি আমাকে নিয়ে খুশি নও। এমন কেন করো আমার সাথে? মাঝে মাঝে মনে হয় আমি তোমার নিজের মেয়েই নই। মায়ের কথার পিঠে বলে উঠল নিশাত। রাগে কষ্টে নিশাতও যেন ভুলে বসেছে কী সব বলছে। মেয়ের মুখে এমন কথা শুনে থমকে গেলেন পূর্ণা বেগম। মেয়েকে ধমকে উঠলেন, এসব কী ধরনের কথা নিশাত? বেয়াদবি কেন করছো? আর একবার এসব বললে কিন্তু চাপড়ে তোমার গাল লাল করে দিব। মায়ের ধমক খেয়ে নিশাতের রাগে কষ্টে আবার চোখে জল এলো। হাতের ব্যাগটা সেখানেই রেগে হাতের ব্যাগটা সেখানে ফেলে রেখে কোনো জবাব না দিয়ে ঘরের দিকে গেল। মেয়ের কি হয়েছে বুঝতে ব্যর্থই থেকে গেলেন পূর্ণা বেগম। মেয়ের ফেলে যাওয়া ব্যাগটা উঠিয়ে নিজেও পিছন পিছন গেলেন। নিশাত দরজা অব্দি আসতেই বাবার দেখা পেল। মেয়েকে সামনে দেখে যেমন খুশি হলেন তেমনি উদ্গ্রীব হয়ে উঠলেন নোমান সাহেব মেয়েকে কাঁদতে দেখে। মেয়ে ওনার সামনে দুই হাঁটু গেড়ে বসতেই উদ্বিগ্ন স্বরে শোধালো, আসতে বলেছি বলে এই অবেলায় চলে এসেছ? কিন্তু এভাবে কাঁদছো কেন আম্মু? কিছু হয়েছে? নিশাত বাবার পা জড়িয়ে ধরে কোলে মাথা রেখে ফুপিয়ে উঠল। মনে পড়ল কলেজ থেকে ফেরার পর শাশুড়ির সামনে স্বাভাবিক থেকে কোনো মতে রুম অবধি গিয়েই আবার ঝরঝর করে কেঁদে উঠেছিল। কান্নার মাঝে হঠাৎ তার আপুর ফোন পায়। নিজেকে সামলে বাবার সাথে কথা বলে। কথার মাঝে নোমান সাহেব হঠাৎ আবদার করে বলে ফেলেছিল তাকে অনেক দিন দেখে না, যেন জামাইকে নিয়ে একবার ঘুরে যায় গ্রাম থেকে। নিশাত তখন কী মনে করে নিজের শ্বশুরমশাইকে ফোন করে এখানে আসার জন্য পারমিশন চেয়েছিল। আরহান সাহেব হয়তো জানতেন ছেলের সার্জারি আছে, তাই বললেও যেতে পারবে না। আর হয়তো বৌমার স্বরের অস্বাভাবিকতাও টের পেয়েছিলেন, তাই পারমিশন দিয়েই এসেছিলেন একা একা আসার। নিশাতও অনুমতি পেয়ে দেরি করেনি, একা একাই ছুটে এসেছে বাবার কাছে। ভেবেছিল বাবার কাছে আসলে ভালো লাগবে, ওই দৃশ্যই মস্তিষ্ক থেকে মুছে যাবে। নয়তো ওই বাড়িতে থাকলেই তার শুধু কান্না পাচ্ছিল। কিন্তু এখন বাবাকে কি করে বলবে কান্না করতে চায় না বলে এখানে এসেছে, কিন্তু ওনাদের দেখেছে আরও কান্না পাচ্ছে। সেই বিশ্রী দৃশ্য চোখের সামনে বারবার ভেসে উঠছে। কোনো মতে নিজেকে একটু সামলে নিয়ে বলল। পূর্ণা বেগমও মেয়ের পিছনে দাঁড়ালো। মেয়ে এখানে বাবার কথা এসেছে বুঝলেন, কিন্তু মেয়ে যে মিথ্যে বলছে তাও স্বামী স্ত্রী দুজনেই বুঝতে পারলেন। পূর্ণা বেগমই আগে বলে উঠল, বাবা আসতে বলেছে বললেই হতো আমাকে। আমাকে জানিয়ে তো আর কোনো কাজ করে না তোমার বাবা, তাই জানতাম না। কিন্তু মিথ্যা না বলে এটা বলো কি হয়েছে, কাঁদছো কেন? নিশাত চোখের জল মুছে দাঁড়িয়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে হতে থমথমে কণ্ঠে বলে গেল, কারণ তুমি আমাকে একটুও ভালোবাসো না, সেই দুঃখে কাঁদছি। খবরদার যদি আমাকে আর কোনো প্রশ্ন করেছো তো ডাকবেও না আমাকে কেউ। বলেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। নোমান সাহেব ভীষণ আশ্চর্য হলেন মেয়ের এমন রূপ দেখে। এসেছে আর তার সাথে গল্প না করেই চলে গেল মেয়েটা। আবার এইসব কেমন স্বরে বলছে কথা। তখন এসেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলেছে মেয়েটা, তাও কিছুটা শুনতে পেয়েছিলেন তিনি হুইল চেয়ার ঘুরিয়ে মেয়ের দরজায় করাঘাত করে কয়েকবার ডাকলেন, কিন্তু সাড়া পেলেন না। পূর্ণা বেগম দীর্ঘশ্বাস ফেলে স্বামীর উদ্দেশ্যে বলে উঠল, থাকতে দাও একা, ঠান্ডা হলে তখন জেনে নিও কি হয়েছে। পারলে ও বাড়িতে একটা ফোন করো। স্ত্রীর কথা মেনে নিলেন নোমান সাহেব, নিজের রুমে চলে গেলেন। আর পূর্ণা বেগম মেয়ের ব্যাগ রেখে রান্নাঘরে ছুটলেন। মেয়ে এসেছে, রান্না বসাতে হবে তো।
পেপার হাতে পেয়ে আবার বাবার মুখে ডিভোর্সের কথা শুনে রায়ানের যেন মাথায় আগুন জ্বলে উঠল। ওই স্টুপিটের এত বড় সাহস যে সামান্য কারণে তাকে ডিভোর্স দিতে চায়। ওই মেয়েকে তো আজ দেখে নেবে। একবার তার আসার অপেক্ষাও করলো না, যাবে বাপের বাড়ি আজ। কিন্তু রাগটা আগে বাপের বাড়ির উপর দেখিয়ে বলে উঠল, সে ডিভোর্স পেপার দিল আর তুমি রেখে দিলে, আমাকে জানালে না কেন? তুমি কি আমাকে সব জানো যে আমি তোমাকে সব জানাতে যাব? বাবার ভাবলেশীন কথা শুনে রায়ান আরও রেগে গেল। স্বামীর শুরুর কথা শুনেই রিমি বেগম টিভির আওয়াজ কম করে দিয়ে ছেলে আর স্বামীর দিকে ধ্যান দিয়েছিলেন। এখনও তিনি অবাক হয়ে তাকিয়ে আছে। রায়ান রাগ আর বিরক্তির মিশেলে বলে উঠল, আজব কথাবার্তা আব্বু। আর আমার বউ চলে গেল, তুমি একটাবারও আটকালেও না। ছেলের রাগ যেন দেখেও দেখলেন না আরহানবাবু। পূর্বের মতন ছেলের পানে না তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, তোমার বউকে আমি আটকাতে যাব কেন? তুমি আটকাতে পারো না। আর শুধু বউকে পছন্দ করলেই হয় না, নিজের রুমে জায়গাও দিতে হয়, নয়তো সেই মেয়ে কেন থাকবে তোমার সাথে? বাবার মুখে এমন প্রশ্ন শুনে রায়ান নিজের রাগটাকে কমিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, বলেছিলাম তোমার বৌমাকে রুমে থাকতে, সে রাজি হয়নি, এতে আমার দোষ কি? ছেলে বলেছিল। শুনে আরমান সাহেবও একটু দমলেন, কিন্তু ছেলের কাছে হার মানতে চাইল না। তাই তিনিও একটু গম্ভীর কণ্ঠে বললেন, নিশ্চয়ই ধমক দিয়ে বলেছিলে থাকার জন্য, তাই মেয়েটা আমার রাগ করে থাকতে রাজি হয়নি। ধরো তোমার মাকে রাগ করে রুম থেকে বের করে দিয়ে পুনরায় ধমক দিয়ে এই রুমে থাকার কথা বলতাম, তাহলে তোমার মা থাকতো। ছেলে আর স্বামীর তর্ক বিতর্কের মাঝে রিমি বেগম যেন নীরব দর্শক। তিনি শুধু আশ্চর্য হয়ে শুনে যাচ্ছেন আর দেখে যাচ্ছেন। কোনো কথা কিভাবে তার বাবা ব্যাখ্যা করছে। বিরক্ত হলো রায়ান, নির্জীব কণ্ঠে বলল, এত লজিক আমাকে না বুঝিয়ে তোমার বৌমাকে একটু বোঝাতে পারতে, তাহলেই হতো। ছেলের কথার পিঠে আরহান সাহেব একগুঁয়ে স্বরে বলে উঠলেন, তোমার দোষ আছে নিশ্চয়, তাহলে আমি কেন বোঝাবো? তোমার বউ, তুমি গিয়ে বোঝাও, আমি আর এসবে নেই। রায়ান বিরক্তিকর শ্বাস ফেলল বাবার থেকে এমন বেহুদা জবাব পেয়ে। উপরে যাওয়ার কথা ভুলে গেল। ডিভোর্স পেপারটা হাতে নিয়েই উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। উচ্চ স্বরে উচ্চারণ করলো, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি আমার বউকে, কিন্তু তুমিও মাথায় রেখো, এই শাস্তি স্বরূপ নাতি নাতনিদের সাথে খেলারও সুযোগ দেবো না তোমাকে, সবাইকে দেখে নেব। ছেলেকে যেতে দেখে রিমি বেগম নীরবতা ভেঙে ছেলেকে ডেকে উঠলেন, এই রায়ান, এখন আবার কই যাস? রায়ান মায়ের ডাক শুনে না থেমে বলে গেল, বউ আনতে যাচ্ছি আম্মু। পেছন থেকে আরহানবাবু চিল্লিয়ে বলে উঠল, দেখা যাবে কি করতে পারো তুমি, কিন্তু এখন গিয়ে ভুলেও আমার বৌমাকে বকবে না বলে দিলাম। রায়ান চলে গেল এক রাশ ক্লান্তি, রাগ আর বিরক্ত নিয়ে। রিমি বেগম আশ্চর্য হয়ে স্বামীর পানে তাকালো। লোকটা এখন কেমন মিটিমিটি হাসছে। তিনি অবাক হয়েই শুধালেন, বৌমা কখন ডিভোর্স পেপার পাঠালো? বৌমা না পাঠালেও উকিলবাবু পাঠিয়েছিল, বুঝলে। স্বামীর কথা হয়তো কিছু একটা বুঝতে পারলেন তিনি। রেগে বলে উঠলেন, তোমার জন্য ছেলে রেগে গিয়ে যদি আবার মেয়েটাকে মেরে বসে, তাহলে তোমার খবর আছে বলে দিলাম। স্ত্রীর ধমক শুনে আরহান সাহেব গলা খাকারি দিয়ে বলে উঠলেন, মারবে না নিশ্চিত থাকো, তোমার ছেলে এখন ওই মেয়ের প্রেমে এসটা খায়, বুঝলে। কিন্তু নিজের স্বামীকে এইভাবে ভয় দেখাতে নেই গিন্নি, নয়তো তোমার স্বামী ভয়ে হার্ট অ্যাটাক করে বসতে পারে। স্বামীর কথা শুনে রিমি বেগম আরও কটমট করে তাকালেন। রেগে স্বামীর পাশ থেকে উঠে নিজের রুমে চলে গেলেন। আর তা দেখে আরহান সাহেব জোরে একটা হাঁপ ছাড়লেন। রাত প্রায় 10টা। গ্রামে এই সময় বেশ ভালোই রাত হয়। মাত্রই দরজা খুলল মেয়েটা। রাগে কষ্টে কাঁদতে কাঁদতে তখন ঘুমিয়েই পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন ক্ষুধার তাড়নায় আর রাগ দেখাতে পারল না, কষ্ট ভুলে গেল। মানুষ এইসব শুনলে হয়তো হাসবে, কিন্তু এটাই সত্যি। মেয়েটার ক্ষুধা লাগলে সে সব ভুলে যেতে পারে, কিন্তু না খেয়ে থাকতে পারে না। তাই তো এত সময় মা বাবা ডাকার পরেও দরজা না খুললেও এখন আর না খুলেই পারল না। নিশাদ ধূপধাপ পা ফেলে মা বাবার রুমের সামনে এলো। পরক্ষণে থেমে দরজা দিয়ে ভুল্লুক মেরে দেখালো। তারপর মুখ ভেটকিয়ে মায়ের উদ্দেশ্যে ডেকে বলে উঠল, আমার ক্ষুধা পেয়েছে, আমি খাবো। ওনারা হয়তো এতক্ষণ এর জন্যই অপেক্ষায় ছিল যে কখন মেয়ের ক্ষুধা পায়। মেয়ের বিষয়ে ভালোই অবগত তো,
নোমান সাহেব কিঞ্চিত হেসে মেয়েকে কাছে ডাকলেন। নিশাত এগিয়ে এলো। পূর্ণা বেগম বাবা মেয়েকে একা ছেড়ে খাবার রাঁধতে চললেন। নিশাত গিয়ে বাবার সামনে বিছানায় উপুর হয়ে 2 পা ভাঁজ করে বসল। নোমান সাহেব সুযোগ পেতেই শুধালো, কি হয়েছে আম্মু? জামাইয়ের সাথে কিছু হয়েছে? বাবাকে কিছু জানিয়ে চিন্তায় ফেলতে চাইল না। আর এইসব কি বলা যায় যে তার স্বামীকে অন্য মেয়ে জড়িয়ে ধরেছিল তাই কষ্টে কেঁদেছি? তাই এক কথায় জবাব দিল, কিচ্ছু না আব্বু। মেয়ে বলতে চাইছে না বুঝলেন নোমান সাহেব, তাই আর মেয়েকে ঘাটালেন না। পুনরায় শুধালো, এসে তখন মায়ের সাথে উচ্চ সুরে কথা বলেছিলে? সরি, তখন রেগে গিয়েছিলাম আব্বু। মনে হয়েছিল আম্মু আমাকে দেখতে পেয়ে খুশি হয়নি, তাই মাথা ঠিক ছিল না আমার। মেয়ের ভোতা মুখের কথা শুনে নোমান সাহেব একটু হেসে বলল, কে বলেছে তোমায় মা তোমাকে পেয়ে খুশি হয়নি? নিশাতেই একই অভিব্যক্তিতে বলে উঠল, তো আর কি মনে হবে যখনই দেখো মুখ গোমরা করে আমার সাথে কথা বলে? হাসি তার মুখে ফোটেই না। মাঝে মাঝে তো কষ্ট পাওয়ার মতোই কথা বলে। সে কি বোঝে না এতে আমার কষ্ট হয়? কোনো মা এমন হয় নাকি? সত্যি করে বলো তো, আমি তোমাদের আসল মেয়ে কিনা?